সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে 14,60,000 মানুষ মারা গেছেন। আমাদের ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে আবারও লকডাউন শুরু হয়েছে। কোভিড এর দ্বিতীয় ঢেউয়ে ইউকের প্রতিদিন গড়ে প্রায় 500 মানুষ মারা যাচ্ছেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই আক্রান্ত মৃত্যু সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আর একই সাথে দেশের বেকার সমস্যা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 1 লক্ষ প্রবাসী ভিসার মেয়াদ ও বিমানের টিকিটের অভাবে নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না। এই জন্য আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ উৎকণ্ঠায় আছি। কি হচ্ছে বাংলাদেশে তা জানতে আজকের এই সংলাপ। আজকের বিষয় সমসাময়িক বাংলাদেশ। আমাদের অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট চিকিৎসক, আওয়ামী লীগ নেতা ডাক্তার হাবিব মিল্লাত মুন্না এমপি। আমাদের সাথে সংযুক্ত হবেন সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় নেতা, খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুঁইয়া। আমাদের সাথে আছেন হেলথ অ্যান্ড উপের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী। সাংবাদিক হিসেবে আছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল বদ্র। সবাইকে আমি স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপ। সংলাপের শুরুতে আমরা কোভিড-19 নিয়ে শুরু করব। সংলাপের শুরুতে আমি যাব সাংবাদিক নিখিল বদ্র কাছে কোভিড-19 এর আপডেট জানতে। ধন্যবাদ রূপক দা, ধন্যবাদ প্রবাস দর্পণকে এবং দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত, আমাদের মিল্লাত ভাই। যুক্ত হয়েছেন আমাদের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আব্দুল ওদুদ ভুঁইয়া, এবং আমাদের সাথে যুক্ত আছেন এই আমি বলবো করোনা যোদ্ধা ডক্টর লেলিন চৌধুরী। এখানে যে 3 জন প্যানেল আলোচক হিসেবে আছেন সবাই দক্ষ, অভিজ্ঞ, বিশেষ করে 2 জন তো বিশেষজ্ঞ ডাক্তার, এবং আমাদের ওদুদ ভাই বিএনপির নেতা, যিনি সবসময় সমসাময়িক বিষয়গুলো পর্যবেক্ষণ করে থাকেন। এবং আজকে বলা যায় যে তাদের আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক বেশি দিক নির্দেশনা পাবো, বিশেষ করে যারা দেশের বাইরে অবস্থান করছেন, আমাদেরকে দেখছেন, শুনছেন। শুরুতেই আমাদের এই প্রবাস দর্পণের সংলাপে আমরা সাধারণত সর্বশেষ আপডেট তথ্যটি দিয়ে থাকি, বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি বিশ্ববাসীকে জানিয়ে থাকি, এবং সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 29 জনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত 6,609 জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1,788 জন এবং এ পর্যন্ত 4,62,407 জন করোনা রোগী বাংলাদেশে শনাক্ত হয়েছে। যদিও বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য মতে এই রোগীর সংখ্যা আরো অনেক বেশি হবে। এই করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে অনেক ঘটনাই দেশে বিদেশে ঘটছে। সারা বিশ্বব্যাপী উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলেছে। বহু মানুষ বেকার হয়ে গেছে, বাংলাদেশেও সেটি ঘটেছে। বাংলাদেশে এর সাথে সাথে দ্রব্য মূল্যের বিষয়টি যুক্ত হয়েছে, আমরা দেখছি। ইতিমধ্যেই করোনা মোকাবেলার জন্য সরকার বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী বারবার বলছেন, জাতির জনক কন্যা শেখ হাসিনা তিনি বারবার বলছেন সরকারি সংস্থাগুলোকে প্রস্তুতি নিতে এবং জনগণকে মনোবল দৃঢ় করতে, প্রতিরোধ নামতে। নিশ্চয়ই আমাদের আজকের মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে বিস্তারিত বলবেন। কিন্তু সেই সাথে সাথে আসার কথা যে করোনা ভ্যাকসিন নিয়েও সারা বিশ্বব্যাপী তোলপাড় চলছে এবং দ্রুতই করোনা ভ্যাকসিন চলে আসবে বলে বিশ্ববাসী আশা করছে। সেক্ষেত্রে আমরা কি অবস্থায় আছি নিশ্চয়ই বিশেষজ্ঞরা সেটি বলবেন। তবে আরেকটি বিষয় বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত করে দিয়েছে, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি। বঙ্গবন্ধুর ভাস্কর্য করতে দেওয়া হবে না, এই যে হুমকি, সে বিষয়টি নিয়ে রাজপথ উত্তপ্ত। আমি আজকেও দেখছি সংসদ ভবনের সামনে বিশাল জমায়েত হয়েছে সর্বস্তরের মানুষের, যারা এই হুমকি দিচ্ছে, যারা ধর্মের দোহাই দিয়ে অস্থিরতার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সমাবেশ হয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। নিশ্চয়ই আমরা সে বিষয়টিও হয়তো আমরা আলোচকদের কাছ থেকে জানতে পারবো এবং তাদের আলোচনার মধ্য দিয়ে আমরা বিশ্ববাসীর কাছে অনেক বেশি তথ্য উপাত্ত তুলে ধরতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নিখিল দা। আমরা একটু আজকে অন্যভাবে প্রোগ্রাম শুরু করতে চাই। আমরা জানি যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, এর জন্য আমি শুরুতেই যাব আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাবেক সভাপতি
সাবেক সাংসদ ওয়াদুদ ভাই গেছে। ওয়াদুদ ভাই, আমরা একটা কোভিড নিয়ে আমরা কথা বলবো, আমাদের ডাক্তাররা আছেন দুইজন, আমরা একটু রাজনীতি নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের গতকালকে ডাক্তার জাফরুল্লাহ একটা কথা বলেছেন যে সরকারকে একটু ধাক্কা দিলে সরকার পড়ে যাবে। আপনারা বিএনপি কি মনে করেন? জি জি ওয়াদুদ ভাই, শুনতে পাচ্ছি। জি জি ওয়াদুদ ভাই, শুনতে পাচ্ছি। আমার ডিভাইসটা একটু সমস্যা করছে, হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমাকে বলছেন, আমি এতক্ষণ কিন্তু বুঝতে পারিনি। এই যে না, আমি বলছিলাম যে আমরা আজকে একটু ব্যতিক্রমী শুরু করতে হচ্ছে, কারণ আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার একটা জরুরি কাজে, উনি যেহেতু ডাক্তার, উনি একজন রোগী দেখতে যাবেন। তো এই কারণে আমরা একটু চাচ্ছি আপনাকে দিয়ে শুরু করে তারপর ওনার কাছে যাবো আর কি। যে গতকালকে আমার ওনাকে দিয়ে শুরু করেন না, ওনাকে আচ্ছা দিয়ে শুরু করেন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি একটু আমার ডিভাইস প্রবলেম করছে একটু, আমি এর মধ্যে ঠিক করতেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি আপনার কাছে। আমি যাব আমাদের মাননীয় সংসদ সদস্য, জানি স্বাস্থ্য মন্ত্রণালয় সংসদীয় কমিটির যিনি সদস্য ডাক্তার হাবিব মিল্লাত মুন্না ভাই গেছে। মুন্না ভাই, আমরা একটু ভ্যাকসিন নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। ভ্যাকসিনের যে অবস্থা, আমি জানি আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার অনেক কাজ করছে। সর্বশেষ ভ্যাকসিনের অবস্থা একটু যদি আমার দর্শকের একটু, কি অবস্থা, কবে আসার সম্ভাবনা রয়েছে? আমরা দেখেছি যে 3 কোটি ভ্যাকসিনের ব্যাপারে একটা চুক্তি সরকার করেছে, আরো 7 কোটি ভ্যাকসিন আনার একটা প্রক্রিয়া চলছে। একটু যদি বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আজকে আমাদের আসলে যিনি স্পেশালিস্ট লেনিন চৌধুরী ভাই আমাদের সাথে আছেন সাংবাদিক নিখিল দা এবং আমাদের বন্ধু, এবং সত্যি কথা যিনি এর কয়েকদিন আগে তৃতীয় মাত্রা ওনার সাথে একসাথেই করেছি ওদের ধুইয়া সকলে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। আমরা আসলে আশায় বুক বাঁধি এবং এই জন্যই আমরা বেঁচে আছি। আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না। তা আমাদের করোনাকালীন এই সংক্রমণের সময়টিতে আপনারা যে ইংল্যান্ডে আছেন, আপনারা যে অবস্থায় আছেন, আল্লাহর রহমতে বাংলাদেশে আমরা এখন পর্যন্ত তার চেয়ে ভালো অবস্থায় আছি সংক্রমণের দিক দিয়ে এবং মৃত্যুর দিক দিয়ে। কিন্তু এইটা খুশি হলে যে চলবে তা কিন্তু না আসলে। কারণটি হচ্ছে কখন কার কি হয়ে যায়। আমি একটা ব্যাপার খুব খেয়াল করে দেখছি, মার্চ মাসের পর থেকে যে করোনা আক্রান্ত পেশেন্টরা তারা কিন্তু বাসায় চিকিৎসা নিয়ে ভালো হয়েছে, এবং অনেক 90% 95% এইভাবে বলা যাবে না, তবে তার চেয়েও বেশিরভাগ আমার মনে হয়েছে বাসাতে চিকিৎসা নিয়েছে। কিছু মানুষ হসপিটালে গিয়েছে এবং তারা প্রথম দিকে হসপিটাল সমস্যা ছিল, পরবর্তীতে রোগী কমার কারণে হসপিটাল সেবাটা ভালোই পেয়েছে এবং তারা ভালো হয়েছে। অনেকেই ভালো হতে পারেননি। কিন্তু এবার যেটি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে গ্রাম অঞ্চলে, প্রত্যেকেই যেন হসপিটালে যেতে হচ্ছে। করোনার লেন ভাই আমার যে ব্যাপারে এক্সপ্লেন করবেন আরো ভালো, করোনা কি এমন একটা দিকে যাচ্ছে যে এবারে হয়তো সংক্রমণটা একটু বেশি হতে পারে শীতের দিনে? এটা কিন্তু একটু খেয়াল রাখার ব্যাপার আছে। পাবলিক হেলথ স্পেশালিস্ট তারা অবশ্যই আমাদের ভালো বলবেন। ভ্যাকসিন নিয়ে আপনি কথা বলেছেন, আসলে সত্যিকার অর্থে করোনার জন্য তো কোনো ঔষধ নেই। পুরনো কিছু ঔষধ, বিভিন্ন রোগের ঔষধ, সেগুলো কি সিমটোম্যাটিক বা যখন যেটা প্রয়োজন হয় কিছু প্রোটোকল করা হয়েছে, তার সুফল আমরা পাচ্ছি। কিন্তু ধনন্তরী যেটা বলে সেই ধরনের কিছু আমাদের হাতে নাই। সেটি হতে হবে ভ্যাকসিন। ভ্যাকসিন যদি হয় তাহলে আমরা তো প্রায় 100টি কোম্পানি ভ্যাকসিন নিয়ে কাজ করতো, 7-8টা বিশেষ করে ইউএস, ইংল্যান্ড এবং রাশিয়ার কথা শুনি, চীনের কথা শুনি, কিন্তু শুনে যাচ্ছি আসলে এবং শুনছি যে ভ্যাকসিন এই মাসে কোথাও কোথাও অ্যাভেলেবল হবে। আমেরিকাতে অলরেডি ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। কিন্তু আমরা কবে পাবো? আমরা 3 কোটির কথা বলেছি, আমরা আরো 7 কোটির কথা বলছি, কিন্তু ডেলিভারি টাইম, ডিস্ট্রিবিউশন, এই নিয়ে সত্যিকার অর্থে আমি যদিও সরকার দলীয় এমপি এবং স্বাস্থ্যের সাথে অনেক খবরই রাখি, আমাদের সত্যিকার অর্থে আমরা কবে পাবো এটা আমরা সঠিকভাবে বলতে পারবো না। তবে আমাদের প্রস্তুতি, আজকে পত্রপত্রিকায় হেডিং হয়েছে যে 17টি দেশের মধ্যে কোভ্যাক্সের ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম দেশ যারা ভ্যাকসিন প্রথম পর্যায়ে পাবে। এটা সুখবর আমাদের জন্য। কিন্তু খবরটি নয় যেটি, সেটি হচ্ছে যে বাস্তবতা। আমি WHO-র একটা ইয়েতে দেখেছি যে 20% লোক দুনিয়ার ভ্যাকসিনের আওতায় আসবে যখন ডিসেম্বর 2021-এর মধ্যে, অর্থাৎ 80% লোক ভ্যাকসিনের বাইরে থাকবে। আর যদি 70% লোককে ভ্যাকসিন না দেওয়া হয় টোটালের, তাহলে যে হার্ড ইমিউনিটি বা যে ইমিউনিটির কথাই বলেন না কেন, সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা কম। সুতরাং আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে 1.5 কোটি ভ্যাকসিন যদি আমরা পাইও, এবছর তো প্রশ্নই আসে না, আগামী বছর কোনো এক সময় তাও মাত্র 1.5 কোটি মানুষকে দেওয়া লাগবে। কারণ হচ্ছে একটি ডোজ, পরবর্তীতে বুস্টার ডোজ দিতে হয়, এবং এটি আমাদেরকে 1.5 কোটি মানুষ, কিন্তু আমরা মানুষ তো আসলে কাগজে কলমে 17 কোটি হলেও মানুষের সংখ্যা হয়তো তার চেয়ে অনেক বেশি।
সুতরাং বাকিদের কথাও চিন্তা করতে হবে, 15.5 কোটির কথা বা 16 কোটির কথা। এবং তারপরে আরো এটা যে সরকারের ব্যর্থতা, সরকারের সমালোচনা, সেটা না, এটা হচ্ছে বাস্তবতা। আমাদের ফান্ড আছে, আমাদের ইচ্ছা আছে, কিন্তু অ্যাভেলেবিলিটি নাই। আমরা আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে যেখানে ভ্যাকসিন প্রথম আবিষ্কার হবে সেখান থেকে আমরা ভ্যাকসিন নিয়ে আসবো, এবং সে ব্যাপারে ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউটের সাথে আমাদের চুক্তি হয়েছে, এমওইউ হয়েছে, ভ্যাকসিন কাজ করছে, রেডিয়েন্টের সাথে হয়েছে, এবং রাশিয়ান ভ্যাকসিন বাংলাদেশে আসার চেষ্টা করছে, চায়না তো চেষ্টা করছেই। তো সুতরাং ভ্যাকসিন হিসেবে আগে ভ্যাকসিনটাকে অ্যাভেলেবল হতে হবে, তারপরে আসতে হবে। কোনো কোনো ভ্যাকসিনের ট্রান্সপোর্টেশনের প্রবলেম আছে, 70-70 টেম্পারেচারের কথা আছে। সুতরাং এই নিয়ে আমরা সত্যিকার অর্থেই খোলাসা করে যে বলতে পারবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আমরা ভ্যাকসিন দিতে পারবো, কতজনকে দিতে পারবো, সত্যিকার অর্থে এখনো সেই বলার সময়টি আসেনি। তবে একটা কথা বলতে পারি, পৃথিবীতে যখন ভ্যাকসিনটি আসবে, ভ্যাকসিন তো চলে এসছে, ভ্যাকসিন মানে ওই অর্থে অ্যাভেলেবল হবে আমাদের জন্য, আমরা প্রাথমিক পর্যায়ে পাবো। আর অন্যান্য হসপিটাল সেবার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমরা আগের চেয়ে এই রোগটাকে বেশি বুঝতে পারছি, সুতরাং সিমটোম্যাটিক ট্রিটমেন্টটা ভালো করে করছি, এই জন্য রোগীর চিকিৎসাটা ভালো হচ্ছে। আপনারা দেখেন সিএমএইচ এর একটা স্ট্যাটিস্টিক্স আছে, সেটি হচ্ছে যে একই রোগ নিয়ে সিএমএইচ এর ইন্টেনসিভ কেয়ারে ভর্তি হলে 59 থেকে 70% পেশেন্ট মারা যেত প্রাথমিকভাবে। এখন সেই ধরনের সিমটম নিয়ে মাত্র 7 থেকে 9 ভাগ মানুষ মারা যাচ্ছে। এটা কিন্তু যে চিকিৎসা পদ্ধতি পরিবর্তনের কারণে সম্ভব হয়েছে এবং রোগটা বোঝার কারণে সম্ভব হয়েছে। আর একটি ব্যাপার খেয়াল রাখতে হবে, আমরা করোনা নিয়ে অস্থির হয়ে গেছি আসি সারা বিশ্বের মানুষ, কিন্তু করোনায় যে পরিমাণ মারা যাচ্ছে এই এনসিডি বা নন কমিউনিকেবল ডিজিজে কিন্তু বাংলাদেশেরই প্রায় 67 ভাগ মানুষ মারা যায়, প্রিম্যাচিওর ডেথ হয় 22 ভাগ। এটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু করোনা দেখতে যে অন্য ডিজিজ গুলো বাদ দিলে কিন্তু হবে না। এই এক্সারসাইজ করা, নিয়ম নীতি মেনে চলা, খাদ্যাভ্যাস ঠিক করা, ওষুধ নিয়মিত খাওয়া, ডাক্তারকে দিয়ে চেক আপ করানো। এখন তো ডাক্তার পাওয়া অনেক সময় বাংলাদেশে যদিও সম্ভব এখন, কিন্তু অনেক সময় সব ডাক্তার এখনো রোগী দেখেন না বা কিছু করেন না, কারণ হচ্ছে যে তাদেরকেও তো রক্ষা পেতে হবে করোনা থেকে। সুতরাং ওই সমস্ত রোগী যারা করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যাদের ইমিউনিটি কম, তারাও কিন্তু চিকিৎসা সেবা পুরোটা পাচ্ছেন না। আর একটা লক্ষণীয় যে বাংলাদেশের মানুষ বিদেশের জন্য আল্লাহ তাআলা করোনাকে দেওয়ার কারণে তারা বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন এবং ভালো আছেন, এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ে নাই। সুতরাং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যে মানুষ আস্থা রাখতে পারে, সেটি কিন্তু আমরা এই করোনা আমাদের বুঝিয়ে দিতে পেরেছে। তা আমি আর কথা বাড়াবো না, আপনাকে আজকে দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমাকে একটা জরুরি কাজে চলে যেতে হবে, না হলে আমি পুরোটা সময় এনজয় করি। বিশেষ করে আপনার উপস্থাপনা, প্রবাসী দর্পণ আমি খুবই এনজয় করি। ভবিষ্যতে রাখলে পুরো সময় থাকার চেষ্টা করবো। আজকে একটু ক্ষমা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মানে সদস্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আগামীতে আপনাকে পাবো। আমি একটু যাবো আমাদের ডাক্তার, এর আগে আমি একটু ওয়াদুদ ভাইকে অনুরোধ করবো। ওয়াদুদ ভাই, আপনার প্রচুর দর্শক অপেক্ষা করছে, আপনি একটু শেয়ার করবেন প্লিজ। আপনার দর্শকরা আপনার অনুষ্ঠান দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করে। আমি যাবো একটু হেলথ এন্ড রূপের চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী গেছে। লেলিন ভাই, যে কথাগুলো বলছিলেন মাননীয় সংসদ সদস্য, যে বাংলাদেশে কোভিড এর যে ভ্যাকসিন নিয়ে যে কথাগুলো বলছিলেন, আমরা একটু জানতে চাই যে যেটা আপনি এর আগের অনুষ্ঠান বলছেন যে মানে দ্বিতীয় ওয়েভ যেটা, মানে দ্বিতীয় ডেও যেটা, এখন কি বলবেন? বাংলাদেশে কি দ্বিতীয় ডেও শুরু হয়েছে? আমাদের ইউকে দ্বিতীয় ডেও এর কারণে প্রতিদিন 5 থেকে 600-700 মানুষ মারা যাচ্ছে, ইউরোপের প্রতিটা দেশে মানুষ মারা যাচ্ছে। আপনি কি বলবেন লেলিন ভাই? কি বাংলাদেশে কি আবার আরো বাড়ার সম্ভাবনা রয়েছে? কি শীত আরো যদি বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে? কি আপনার ধারণা রয়েছে, কিছু কাইন্ডলি একটু বলেন। বাংলাদেশে করোনার রোগী বাড়ছে। এটিকে কেউ কেউ দ্বিতীয় ঢেউ বলার চেষ্টা করছে, কেউ কেউ প্রথম ঢেউয়ের ঊর্ধ্বগতি বলার চেষ্টা করছে। তা আমি বলবো, প্রথম ঢেউয়ের ঊর্ধ্বগতি হোক অথবা দ্বিতীয় ঢেউ হোক, মোদ্দা কথা সংক্রমণ বাড়ছে, রোগী বাড়ছে, এটা হচ্ছে প্রথম কথা। এবং সংক্রমণকে প্রতিহত করার জন্য যে কাজগুলো করা দরকার, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে প্রতিরোধ করা। প্রতিরোধের জন্য মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা। মাস্ক পরার ক্ষেত্রে বাংলাদেশের ঢাকা সহ বড় শহরগুলিতে সম্প্রতি কড়াকড়ি আরোপ করা হয়েছে, ভ্রাম্যমাণ আদালত শাস্তির ব্যবস্থা করছে। কিন্তু আমরা বলছি এই মাস্ক পরাটাকে সামগ্রিকভাবে এখন অ্যাড্রেস করা হচ্ছে না। কিরকম? মাস্ক পরতে মানুষকে, সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য একটি সামগ্রিক সব লোকের অংশগ্রহণে একটি প্রচার অভিযান এখনো শুরু করা যায়নি। দ্বিতীয়ত, দারিদ্র্য সীমার নিচে প্রান্তিক এবং বিত্তহীন মানুষকে
মাস্ক বিতরণ করার জন্য কোনো সংঘবদ্ধ সমন্বিত কার্যক্রম এখনো শুরু করা যায়নি। আমরা টেলিভিশনে যেটা দেখি 100, 200 অথবা 1000 ডিসপোজেবল মাস্ক দেওয়া হচ্ছে, যার ইম্প্যাক্ট খুব বেশি পড়ছে না। তৃতীয়ত যে ব্যাপারটা, হাসপাতালে চিকিৎসার জায়গাটা। আমরা জানি করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে সবচেয়ে বেশি দরকার হয় অক্সিজেন। এখন পর্যন্ত বাংলাদেশে ঢাকার প্রধান হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে যে অক্সিজেন দেওয়ার যে যন্ত্র, হাই ফ্লো নেজেল ক্যানুলা, সেটি কিন্তু সরকারি অর্থে কেনা হয়নি, হৃদয়বান ব্যক্তি এবং প্রতিষ্ঠান দিয়েছে, সেটা দিয়ে এখনো চলছে। আমরা জেনেছি সরকার মাস তিনেক আগে কেনার জন্য যে উদ্যোগ নিয়েছিল সেটি দেশে আসার পথে আছে অথবা এসছে, কিন্তু এখন সেটি ডিস্ট্রিবিউট করা হয়নি, বিতরণ করা হয়নি। একই সাথে বিভিন্ন অনুদান সূত্রে পাওয়া যে হাই ফ্লো নেজেল ক্যানুলা গুলো, এগুলোর অনেকটাই অকেজো হয়ে গিয়েছে। এগুলোর সার্ভিসিং করা বা ঠিক করা সেই জায়গাটা কিন্তু এখনো করা হয়নি। দ্বিতীয়ত, আমরা গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখেছি অনেকগুলো আইসিইউর যন্ত্রপাতি নষ্ট হয়েছে, সক্রিয় বেডের সংখ্যা কমে যাচ্ছে, সেগুলোকেও ঠিক করা হয়নি। এটি গেল মাস্ক পরার বিষয়। ভ্যাকসিনের ক্ষেত্রে যেটি দাঁড়িয়েছে, বাংলাদেশ প্রথমত ভ্যাকসিন পাবে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে, অর্থাৎ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন গত 27 তারিখে সেরাম ইনস্টিটিউটের যিনি সিইও পুনম ওয়ালা, সম্ভবত তার নাম, তিনি বলেছেন স্বাস্থ্যকর্মী, বয়স্ক এবং সম্মুখসারী যারা করোনা যোদ্ধা, তাদের জন্য ভ্যাকসিনটি তারা দিতে পারবে ফেব্রুয়ারির শেষ নাগাদ, আর সাধারণ মানুষের জন্য দিতে পারবে এপ্রিল নাগাদ। এখানে কিন্তু কতগুলো বিষয় আছে। এটি বাংলাদেশে আনতে হলে তার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুমোদন দিতে হবে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার পর বাংলাদেশ সরকারকে ওইটা অনুমোদিত করতে হবে। এটি একটি বিষয় আছে। আবার ইতিমধ্যে আমরা জানি এর আগে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ট্রায়ালে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল, হাফ ডোজ, ফুল ডোজ ইত্যাদি নিয়ে। ইতিমধ্যেই অক্সফোর্ড ইউনিভার্সিটি অথরিটি ঘোষণা করেছে যে তারা আরেকটি বড় ওয়ার্ল্ড ট্রায়ালে যাবে। এখন সেটি শেষ না হওয়া পর্যন্ত, সেই গ্লোবাল ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত এটি WHO অনুমোদন দেবে কিনা সেই প্রশ্নটাও সামনে চলে এসেছে। সব মিলে আমরা বলছি ভ্যাকসিন নিয়ে এই মুহূর্তে আমরা আশাবাদী হব, কিন্তু তারও চেয়ে বড় হচ্ছে ভ্যাকসিন আসবে সেটি মনে রেখে আমরা বর্তমানে মাস্ক পরব, স্বাস্থ্যবিধি মেনে চলব এবং শারীরিক দূরত্ব বজায় রাখবো। বাংলাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে টেস্টের ক্ষেত্রে। এই বিষয়টা না বললেই নয়, টেস্টের সংখ্যা খুব কম হচ্ছে। কেমন কম হচ্ছে আমি একটা পরিসংখ্যান আপনাদের দিচ্ছি। আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেখানে প্রতি 1 মিলিয়ন লোকে টেস্ট হচ্ছে 1,688,টি। তার পাশের দেশ পাকিস্তান, একটি ভঙ্গুর রাজনীতি এবং অর্থনীতির দেশ পাকিস্তান, সেখানে প্রতি মিলিয়নে টেস্ট হচ্ছে 24,594টি। শ্রীলঙ্কাতে প্রতি মিলিয়নে টেস্ট হচ্ছে 38,337টি। নেপালে প্রতি মিলিয়ন লোক সংখ্যায় টেস্ট হচ্ছে 58,870টি। ইন্দোনেশিয়ায় টেস্ট হচ্ছে 20,588টি। কিন্তু বাংলাদেশে এই টেস্টটি হচ্ছে 16,664টি। অর্থাৎ আফগানিস্তান বাদে এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন টেস্ট যে কটা দেশে হচ্ছে তার মধ্যে প্রথম 3-4টির একটি হচ্ছে বাংলাদেশ। আমরা টেস্টের সংখ্যা বাড়ানোর জন্য বলছি। আমি ইউরোপ অথবা রাশিয়া অথবা আমেরিকা এগুলোর তুলনা করছি না। আমি মনে করিয়ে দিতে পারি ইউএসএ তে প্রতি মিলিয়ন লোকের 10 লাখ লোকের মধ্যে টেস্ট হচ্ছে
5,75,797টি, আর এটি ইউকেতে হচ্ছে 6,26,255টি। এটি কিন্তু ওয়ার্ল্ডোমিটারের আজকের আপডেট। তো যাই হোক, বাংলাদেশের ঝামেলার জায়গা হচ্ছে মানুষগুলোকে টেস্ট করার জন্য ইতিমধ্যে এর আগে কিন্তু সরকারের পক্ষ থেকে যাই বলা হোক না কেন, টেস্ট করার ক্ষেত্রে কিন্তু টেস্ট যেসব জায়গায় করবে সেখানে এক ধরনের বিকর্ষণ করার মতো পরিবেশ তৈরি করা হয়েছিল। টেস্টের মূল্য নির্ধারণ করা হয়েছিল এবং নানা ঝামেলা তৈরি করা হয়েছিল। সেটি কিন্তু এখনো অবসান হয়নি। টেস্ট করার জন্য লোক প্রতি 100 টাকা যে ফি ধার্য করা হয়েছিল সেটি এখনো বাতিল করা হয়নি। টেস্ট করতে একজন মানুষ গিয়েই টেস্ট নমুনা দিতে পারে না, একদিন আগে গিয়ে নাম লেখাতে হয়, সিরিয়াল নিতে হয়, পরদিন নমুনা দিতে হয় এবং নমুনা দেওয়ার 3 থেকে 6 দিন পরে সে রিপোর্ট পায়। এবং টেস্টের যে জায়গাটি, সেখানে টেস্ট বান্ধব যে পরিবেশ, ওয়েলকাম যে এনভায়রনমেন্ট, সেটি কিন্তু এখনো তৈরি হয়নি। আমরা বারবার বলছি একটি টেস্ট বান্ধব পরিবেশ তৈরির জন্য টেস্ট সেন্টারগুলিতে উদ্যোগ নেওয়া হোক এবং সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ব্যাপক প্রচার অভিযান করা হোক সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, যেন তারা ন্যূনতম লক্ষণ দেখা দিলেই টেস্ট সেন্টারে গিয়ে টেস্টটা করতে পারে এবং সেখানে যেন তাদের কোনো ভোগান্তি না হয় এবং 24 ঘন্টার মধ্যে যেন রিপোর্টটা তারা পেতে পারে। এই কাজগুলো কিন্তু আসলে করা হয় নাই। ফলে দ্বিতীয় ঢেউ এর জন্য আমরা প্রস্তুত, আমাদের হাসপাতাল প্রস্তুত ইত্যাদি যে কথাগুলো বলা হচ্ছে, আমরা গত যে মাসগুলোর অভিজ্ঞতা হয়েছে সেই নিরিখে বলতে পারি এটাকে বাস্তবসম্মত করার জন্য যদি কার্যকরী পদক্ষেপ নেওয়া না হয় তাহলে কিন্তু সবগুলোই কথার কথা থেকে যাবে। আমাদের মনে রাখা দরকার, আমরা করোনা নিয়ন্ত্রণে অনেক বেশি সফল এটা কিন্তু বলার মতো সময় আসি নাই। পৃথিবীতে 218 থেকে 220টি দেশ এবং অঞ্চলে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর মধ্যে 26টি দেশ এবং অঞ্চলে কোনো মানুষ মৃত্যুবরণ করেনি। 10 এবং 10 জনের কম মৃত্যুবরণ করেছে এমন দেশ এবং অঞ্চলের সংখ্যা হচ্ছে আরো 26টি। ক্ষতিগ্রস্ত দেশের তালিকা করলে বাংলাদেশ প্রথম দিকে ছিল 17 নম্বরে, এখন ইউরোপের দ্বিতীয় ঢেউ আসার পরে সেটি নেমে গিয়ে 26 নম্বরে এসেছে। অর্থাৎ এই 220টি দেশ এবং অঞ্চলের মধ্যে ক্ষতিগ্রস্ত 8 ভাগের 1 ভাগ যারা, আমরা তার মধ্যে কিন্তু রয়েছি। অতএব আত্মতৃপ্তির ঢেকুর নয়, আমাদের বাস্তবতা মুখোমুখি হতে হবে। আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সাধারণভাবে অসংক্রামক সংক্রামক ব্যাধিগুলিতে যে মানুষ মারা যেত তার সাথে কিন্তু করোনাকে তুলনা করার কিছু নাই, কারণ করোনার প্রতিটি মৃত্যুই হচ্ছে প্রতিরোধযোগ্য মৃত্যু। আমরা যদি ঠিক মতো পদক্ষেপ গ্রহণ করতে পারি আমরা অনেক মৃত্যুকে কমাতে পারি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটি দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, করোনা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে বাংলাদেশের ডান থেকে বাম সমস্ত রাজনৈতিক শক্তিদের মধ্যে কাউকেই আমরা কোনো অগ্রণী এবং সমন্বিত ভূমিকায় দেখিনি। সবাই সরকারকে দোষারোপ করছে, কিন্তু নাগরিক এবং রাজনৈতিক দায়িত্বের জায়গায় কিন্তু মাস্ক পরার জন্য অভিযান পরিচালনা করা, মানুষকে সংঘবদ্ধ না করা, জনসমাবেশ না করা, এটি কিন্তু হচ্ছে না। আমরা দেদারসকে দেখছি রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় ওয়াজ মাহফিলের নামে সমাবেশ, মিছিল, মিটিং ইত্যাদি ইত্যাদি সমানে চলছে। সবাই ভাবছে সরকার সবকিছু করে দেবে, বিষয়টা কিন্তু ওরকম না। আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব। রাস্তা দিয়ে আমরা হাঁটছি, রাস্তায় একটা ইট পড়ে আছে, একজনের পায়ে লাগলো, সে বলল ঢাকা সিটি কর্পোরেশন কোনো কাজ করে না, ইট রাস্তায় পড়ে থাকে, সে চলে গেল। দ্বিতীয় জনের পায়ে পড়লো, সে আরেকটি গাড়ি দিল, রোডস এন্ড হাইওয়ে এরা কি করে, সব চুরি চামারি করে শেষ করছে। আরেকজনের পায়ে লাগলো, সে বলল এইসব দেখার কিছু নাই,
দেশের সরকার অচর অথর্ব, আরেকজনের পায়ে লাগলো, সে এরকম একটি গালি দিল। লক্ষ্যযোগ্য যে কেউ ইটটিকে তুলে পাশের ডাস্টবিনে রাখলেই কিন্তু সমস্যার সমাধান হতো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যতটা অভিযোগ করছে, যতটা অভিযোগের তীর সরকারের দিকে ছুড়ে দিচ্ছে, আমরা সাধারণ মানুষ, আমরা যারা করোনা নিয়ে কাজ করছি, আমরা দেখতে পাচ্ছি তারা মানুষকে সংঘবদ্ধ করে, সচেতন করে করোনা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জায়গায় কোনো ভূমিকা পালন করছে না। যদিও বক্তৃতার সময় তারা অনেক বড় বড় লিস্টি তৈরি করে, কিন্তু মানুষ সেগুলো কিন্তু অনুধাবন করছে না। এই কারণেই বলবো, সরকার তার দায়িত্ব পালন করুক, সচেতন নাগরিক বৃন্দ তাদের দায়িত্ব পালন করুক, এবং রাজনৈতিক দল যারা বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য আগ্রহী তাদেরকে বলবো, তারা যদি মানুষের পাশে দাঁড়ায় উষ্ণতা নিয়ে, ভালোবাসা নিয়ে, মানবিকতা নিয়ে, তাহলে মানুষজন তাদের ক্ষমতায় পাঠাবে। আর ক্ষমতার লোভে যদি সবকিছু তারা পরিচালিত করতে হয়, নিশ্চিত মানুষজন তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লেলিন ভাই। আবার আসবো আপনার কাছে। আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সাবেক সাংসদ, যুবলীগের নবনির্বাচিত প্রেসিডেন্ট সদস্য নবীন নওয়াজ ভাই। আমি স্বাগত জানাচ্ছি নবীন নওয়াজ ভাইকে। আমি এর আগে একটু যেতে চাই আমাদের খেলার কন্টেন্ট সিনিয়র রিপোর্টার নিখিল বদুর কাছে। একটা জিনিস জানতে চাই যে আমরা দেখেছি যে মানে সরকার অনেক আইন করেছে, আপনি তো ঢাকা শহরে নিউজ করেন, ঢাকা শহরের মানুষ এই আইনগুলো কি মানছে? একটু যদি বলেন এই কোভিড এর ব্যাপারে। একটু আনমিট করতে হবে নিখিলদা। দাদা ধন্যবাদ। সরকারের দিক থেকে ঘোষণা আছে, সরকারের দিক থেকে প্রচেষ্টা আছে এবং অভিযানও চালানো হচ্ছে। সেক্ষেত্রে পুলিশ, র্যাব তারা নানা ধরনের অভিযান পরিচালনা করছে। কিন্তু যেটি লেলিন ভাই বলল যে এখানে আলোচনায় আসছে, এবং আমি দেখলাম মিল্লাত ভাইও কিছুটা স্বীকার করলেন যে বাস্তবিক অর্থে কিন্তু আমরা মাস পিপুলের কাছে সেইভাবে বিষয়টা নিয়ে যেতে পারি না। সমন্বিতভাবে যে মানুষকে জানানো, উদ্বুদ্ধ করা, তাদেরকে উৎসাহিত করা এবং এই সংকট কিভাবে মোকাবেলা করা হবে সেই তথ্যগুলো তাদেরকে পৌঁছে দেওয়া এবং তাদেরকে উদ্বুদ্ধ করে এই করোনা যুদ্ধে নামতে বাধ্য করার যে কাজটি, সেটি সরকারের দিক থেকে যেমন ঘাটতি আছে, নাগরিক হিসাবে আমাদের ঘাটতি আছে। এবং শুধু রাজনৈতিক দল না, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন সময় সংকটকালে যারা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এই দেশে, তারা কিন্তু সেই অর্থে সেইভাবে নামে নাই। তা আমরা যতক্ষণ না মানুষকে সেইভাবে না নামাতে পারবো ততক্ষণ আসলে সুফলটা আসবে না। আপনি একমাত্র অভিযান দিয়েই জনগণকে বাধ্য করা যাবে না এই কাজটি করার ক্ষেত্রে। সেই কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে যে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে মাঠে নামানো যায় এবং এই যুদ্ধে সামিল করানো যায়, সেই কাজটি করতে পারলে এটি হবে। আর ভ্যাকসিন আসার পরে হয়তো আরো কিছু রেজাল্ট আমরা পাবো ইতিবাচক, কিন্তু তার আগ পর্যন্ত আমাদের এই কাজ। ধন্যবাদ। ধন্যবাদ নিখিলদা। আমি একটু যাব, আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা, যিনি সাবেক সাংসদ এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, জনাব ওয়াদুদ ভাইয়ের কাছে। ওয়াদুদ ভাই, আমরা একটু জানতে চাচ্ছি, বিশেষ করে বাংলাদেশে রাজনীতির পরিবর্তন আসার একটা কথা গতকালকে বলেছেন ডাক্তার জাফরিকুল্লাহ, যে বলেছেন সরকার মানে একটু ধাক্কা দিলে সরকার পড়ে যাবে। এই যে একটা ব্যাপার, আপনারা কি মনে করছেন? সরকার কি সব দিকে ব্যর্থ, বা সরকারের কি এখন এই পরিবর্তনের সময় এসেছে কিনা? কি মনে করেন আপনি? একটু আনমিট করতে হবে ওয়াদুদ ভাই, একটু আনমিট করতে হবে। ওয়াদুদ ভাই একটু আনমিট করতে হবে। আসলে কি বলবো, শোনা যায়? জি জি জি। সরকারের পরিবর্তনের সময় হয়েছে কিনা এটা বলে আমাকে হাসালেন। আরে বাবা, সরকারের পরিবর্তন সময় হয়ে গেছে আরো 10 বছর আগে। কিন্তু সরকার তো বন্দুকের নল দিয়ে বসে আছে দখল করে। সরকার তো সকল আমলা কামলা সবাইকে কিনে, প্রমোশনের নামে ঘুষ দিয়ে, বেতন বাড়ানোর নামে টাকা দিয়ে, বিরোধীদের মাথায় বন্দুক ঠেকিয়ে, এই যে আজকে পত্রিকায় পড়লাম প্রথম আলোতে, লাকসামের 2 নেতা 7 বছরও সন্ধান পাওয়া যায়নি। পৌর বিএনপির সভাপতি, একজন উপজেলা বিএনপির সভাপতি, একজন নাম হিরো, আরেকজন কি জানি
আজকের আপনার আজকে না কালকের প্রথম আলোতে আমার কাছে আছে, আমি জানতে চাইলে কেউ বিস্তারিত বলতে পারবো। 7 বছরও তাদেরকে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। কিন্তু আমরা জানি ওদেরকে বেসিক্যালি ওই যে আছে না, মায়া, আওয়ামী লীগের মায়ার জামাই যে মেজর ছিল, র্যাবের মেজর, যে 6 খুনের মার্ডার, 6 মার্ডারের আসামি নারায়ণগঞ্জের, ফ্যাট ফুটো করে ফ্যাটের মধ্যে ইট বেঁধে নারায়ণগঞ্জের যে পানিতে ফেলে দিয়েছিল, পরে লাশ ভেসে উঠলো। ওই মেজর কি জানি নামটা, আপনাদের কারো মনে থাকতে পারে। তো অবশ্য যদিও সে অ্যারেস্ট হয়েছে পরে, এখনো বোধহয় সে জেলে, তার বিচার চলছে। তো সে ওই ওই লোকেই কিন্তু এই লাকসাম কুমিল্লার দায়িত্বে ছিল। এই লাকসামের বিএনপি সভাপতি, পৌর বিএনপি এবং উপজেলা বিএনপি সভাপতি, একজন হিরো বিশিষ্ট ব্যবসায়ী, তাদের আজকে 7 বছরে লাশ পাওয়া যায়নি। আমরা জানি তাদের লাশ পাওয়া যাবে না, অফিসিয়ালি বলা হচ্ছে পাওয়া যায়নি। ওদেরকে ফেলা হয়েছে ব্রিকফিল্ডের যে চুলা আছে না, ব্রিকফিল্ডের চুলা, ওই ব্রিকফিল্ডের চুলা অগ্নির মধ্যে, আগুনের মধ্যে জীবন্ত মানুষকে নিক্ষেপ করেছে ওই আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী বা বর্তমানও কি মন্ত্রীতে আছে কিনা। কারণ এই অবৈধ সরকার, রাতের বোর্ডের সরকার, কে কখন মন্ত্রী হচ্ছে, কে কখন এমপি হচ্ছে, আমরা তো আর মুখস্থ রাখতে পারতেছি না, রাখতেছিও না, আগ্রহ নাই, জনগণেরও আগ্রহ। আপনি জনগণকে জিজ্ঞেস করেন যে অমুক মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম কি, অমুক মন্ত্রণালয়ের বা যুব মন্ত্রণালয়ের বলেন, বা ইভেন কি বর্তমান যে হেলথ ক্রাইসিস, হেলথ মন্ত্রীর নাম জিজ্ঞেস করেন, পাবলিক বলতে পারবে না। কারণ পাবলিকের এখন আগ্রহ নাই। কারণ দিনের ভোট রাতের মধ্য দিয়ে সরকার হয়, তারপরে ভোট ছাড়া সরকার হয়, মন্ত্রীর আর কি, আর এমপির আর কি, আর কি আসলো, কে গেল। এখন যে আপনি যেটা বললেন, এটা জাফরুল্লাহ সাহেব বলছেন যে দেরি করে বলছেন। উনি তো বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, বুদ্ধিজীবী, ওনাকে মানুষ বলে আমি যদি ওনাকে কিছু বলি সেটা একটু খারাপ হয়ে যাবে, উনি তো ঠিক বলেন নাই। সময় হয়ে গেছে সরকারের পরিবর্তনের কথা, ঠিক বলেন নাই। ওনার কিন্তু বলা উচিত ছিল যে সময় শেষ হয়ে গেছে, অনেক আগে সময় শেষ হয়ে গেছে সরকারের পরিবর্তনের। আজকে যে কওমি জননী হলেন, তিনি কওমি জননী, আর ওনার সন্তান, তাহলে যদি উনি কওমি জননী হন, তাহলে কওমিরা ওনার সন্তান, ওনার সন্তানরা ওনার হাতে হাতুড়ি উঠাই দিচ্ছে, বলছে যে হে জননী, ভাঙ্গ মোর বাবার মানে ভাস্কর্য, ভাঙ্গ জোরে জোরে। এর অর্থ হলো ওই জাফরুল্লাহ তো এই কারণে বলছে যে কওমি জননীকে, জননীর সন্তানরা বলছে তুমি ফিতার ভাস্কর্য ভাঙ্গ। আজকে সেই কারণে পরিস্থিতি একটু অ্যাবনর্মাল। চরমনের পীর সাহেবরা সহ জাকের সাহেব কি এরা মানে কি বলে কওমির নেতারা সহ একাত্রে সিদ্ধান্ত নিল যে তারা আন্দোলন করবে সরকারের এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে। কিন্তু দেখা গেল চরমনার পীর সাহেবরা নাকি বা ওদের থেকে নাকি সরে গেছে। আমি এগুলা বিতর্কে জড়াতে চাই না, যেটা শুনলাম। এখন তাহলে বল আছে কি কি মানে কওমি মাদ্রাসা লাইনের ওই যে হেফাজতের মামুন, উনি এখন পতাকা নিয়ে দৌড়াচ্ছে। আর ওনাকে দমন করার জন্য, ওনার পথ প্রতিরোধ করার জন্য ছাত্রলীগ গত 2 দিন ধরে চট্টগ্রামের রাস্তায় পাহারা দিচ্ছে। আজকে তিনি সম্ভবত হাটাজারি থেকে চট্টগ্রামের একটা সভা ছিল, আসতে পারেন নাই। ছাত্রলীগের মানে কওমি জননীর এক সন্তান বাধা দিচ্ছে, আরেক সন্তান সভা করতে আসতেছে। এই যে বাংলাদেশে যে ভণ্ডামি চলছে না, ভণ্ডামি একদিকে হলো মানে জননী হয়ে যাবে কওমি, আরেকদিকে বলবে কওমিরা খারাপ। একদিকে জননী হয়ে যাবে ইসলামের, মুসলমানের, টুপি পরা, ক্যাপ পরা, তসবি হাতে নিয়া এই যে ভোটের সময় যে নাটকীয়তা শুরু করবে। আরেকদিকে বলবে যে আমি প্রগতিশীল, আমি স্বাধীনতার চেতনা, আমি এই সেই নানা কথাবার্তা তিনি বলেন। এই সকল কথা তো স্ববিরোধী। এই সকল কথাবার্তা সবকিছু মিলে আজকে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। কি বলেন কোভিড আক্রান্ত জনগণ, করোনায় বিপর্যস্ত জনগণ, কি বলেন মুসলমান ইসলাম ধর্মের লোকজন, কি বলেন আজকে মাইনরিটির ধর্মের আজকে আমি আমাদের এক বন্ধু মানে কানাডায় থাকেন, তার একটা পোস্ট পড়লাম বিকেল বেলায়, তার পোস্ট পড়লাম
মাইনরিটিদের উপরে 13টি পরিবারকে সাম্প্রতিককালে তার বক্তব্য যে সে একজন বিশ্ববিদ্যালয় জীবন আমি দেখছি সে ডাইহার্ডেড আওয়ামী লীগ আছে হলো বিজিত বিজিত রয় সিলেটে বাড়ি। তো সে বলতেছে যে 13 পরিবারকে রিসেন্টলি নির্যাতন করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, কয়েকটা মণ্ডপ গত পুজোতে বেশ কয়েকটা সে পরিসংখ্যান দিচ্ছে মণ্ডপ ভাঙা হয়েছে। তারপরে মানে অপ্রাপ্তবয়স্ক কিশোরী শিশু কন্যা মানে 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 অর্থাৎ মাইনরিটি শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে, সে সেটা বলছে। আমি যেটা বলতে চাচ্ছি তাহলে কি এই যে আমার যেই ফ্রেন্ড বন্ধুটা লিখলো পোস্টটা, তাহলে সেটাকে ঘৃণা করছে, হেড করছে এই গভর্নমেন্টের আমলে, যে গভর্নমেন্টকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা মাইনরিটি লোকেরা মানে পুজো করে করে ভোট দেয়, সেই গভর্নমেন্টের আমলে যদি তাদের বাড়িঘর ভাঙচুর হয়, তাদেরকে নির্যাতন নিপীড়িত মানে ভোগ করতে হয়, তাদের শিশু নির্যাতিত হতে হয়, তাদের মণ্ডপ ভাঙতে হয়। আগে তো বদনাম করতো সব বিএনপি লোকেরা সব ভাঙছে, এখন বিএনপি লোক কোথায়? বিএনপি লোক ভাঙলে সরকার ধরে না কেন? তাহলে একদিকে কি করছে সরকার, মাইনরিটিদেরকে কোনো ইয়ে দিতে পারছে না, নিরাপত্তা দিতে পারছে না। অপরদিকে আসেন মুসলমান ইসলাম ধর্মের তারা নিরাপত্তা বিধান করতে পারছে না, সেখানে তাদেরকে মা ডেকে ছেলে ডেকে বাপ ডেকেও কোনো রকমের ফয়সালা করতে পারছে না। আবার বলছে যে না আমি তো ধর্ম নিরপেক্ষ, আমি এই সেই। তো মাঝে মাঝে উনি তসবি নিয়া টুপি নিয়া ভোটের সময় আবার এসব শুরু করে দেন। তো এখন সবকিছু মিলে কি দাঁড়াচ্ছে, দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। আজকে আপনার আভ্যন্তরীণ নৌ মন্ত্রণালয়, নৌ পরিবহন অধিদপ্তরের অধিদপ্তর না এটা কি বলে, নৌ পরিবহন বোধহয় অধিদপ্তর, আভ্যন্তরীণ নৌ বিভাগ আর কি, ওটার রক্ষণাবেক্ষণের জন্য 12 জন কর্মকর্তা আপনার জাহাজ ব্যবসা শুরু করেছে। তাদেরকে দেওয়া হয়েছিল জাহাজের যেন ইয়ে না হয়, অর্থাৎ 12 জন বড় কর্মকর্তা জাহাজ ব্যবসায়ী হয়ে গেছেন। নৌপথে যাদের শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই এখন বনে গেছে জাহাজ ব্যবসায়ী। বিআইডিডব্লিউটির মানে আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এই প্রতিষ্ঠানের তারা কর্মচারী। এটা প্রকাশ হয়েছে যুগান্তরের 25 তারিখের নিউজে এটা আছে। তাহলে আপনি কি দাঁড়াচ্ছেন, আপনার কর্মকর্তাদেরকে আপনি কতটা প্রশ্রয় দিয়েছেন? আপনি তাদেরকে নৌপথের নৌ পরিবহনের শৃঙ্খলা আনার জন্য দায়িত্ব দিয়েছেন, আর তারা জাহাজ ব্যবসায়ী, মাফিয়া, ডন। এই মাফিয়াদের বাবাকে মাকে আজকে যদি এই সরকার, আমি বলবো এই মাফিয়াদের ডন এই সরকার, মাফিয়াদের ডনের পতন তো হবেই, উচিত। আর আপনি কি করতেছেন, একজন সাংবাদিক, আপনি দেশে তাকে থাকতে দিলেন না। কনক সারওয়ার সে আপনার মায়েরে, আপনার নির্যাতনে, আপনার মামলায়, সরকারের নির্যাতনে সে চলে গেল লন্ডন, আমেরিকা। মুনির হায়দার, সাংবাদিক মুনির হায়দার, তারা আপনি এমন পিটাল দিলেন, তার বিরুদ্ধে এত মামলা দিলেন, সে পিটা খেয়ে আপনার ভয়ের জীবন বাঁচানোর জন্য চলে গেল ইউরোপে বা আমেরিকাতে। তারপরে আসেন আপনার এই যে কি আরেকজন ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, তাকে নিয়ে তো যা কিছু লোকে বিতর্ক করে, আমি তারপরে কথার কথা বলছি, সে ইলিয়াস, তাকে একই অবস্থা, তার ভাত, তার রুটির ইনকাম সব বন্ধ করে তাদেরকে পিটিয়ে আপনি পাঠিয়ে দিলেন বিদেশে। তো বিদেশ থেকে তারা কিছু ইউটিউবে কিছু, আপনি যেমন কাজ করছেন, যার যার লাইনে এখন তো ইউটিউবে কাজ করার সুযোগ আছে। ইউটিউব শুধু কাজ না, ইউটিউব একটা বিজনেস হোক। ইউটিউবের মাধ্যমে কিছু লোকের পেট পিট চলে, তারা হয়তো দেশের থেকে চাকরি হারিয়ে চলে গেছে, এখন বিদেশে গিয়ে ইউটিউবের মাধ্যমে চাকরি করে, একটা ইনকাম করে, সোর্স অফ ইনকাম করে। অনেকে 2 নম্বর হয়তো করে, অনেকে কাটপিস ভিডিও বানায়, আমি কি বললাম, আপনি কি বললেন, আমাদের মধ্যে যদি 2 কথা কাটাকাটি হয়, এখন যদি নেওয়াজ ভাইয়ের সাথে আমার সাথে 2 কথা কাটাকাটি হয়, অথবা ওই ইয়ের যদি কাটাকাটি হয়, একটু আগে যে হাবিবে মিল্লাত সাহেব গেলেন, ওনার সাথে যদি আমার 2 কথা হতেই তো পারে। আমরা রাজনীতি করি, আমাদের মধ্যে তো 2 কথা আদর্শিক বিষয়ে বিতর্ক হইতে পারে। দেখা যায় কিছু কিছু লোক সে কাট পিস খেয়ে 10 মিনিটের 5 মিনিট কাট পিস গরম গরম গালাগালি ছেড়ে দিয়ে আপনার এক রাতে 10 লক্ষ টাকা ভিডিওতে এতে ইনকাম করে ফেলতেছে। কয়েকদিন আগে দেখলাম আওয়ামী লীগের এক এমপি, মহিলা এমপি, কি জানি নাম, আমার নাম নিতেও আমার ভাল লাগে না, সে
লন্ডন ইউকের ইউকের মানে ব্রিটেনের সভাপতিকে সে জুতা শো করছে ক্যামেরায়, জুতা মারবে। আর অপর বক্তা তার এই মহিলা এমপিকে বলছে তুই একটা বেশ্যা। এই যে এগুলো তো অসামাজিক কথাবার্তা, এগুলো হইতে পারে না, এইগুলো অশোভন কথাবার্তা। এর আগে আমার মনে হয় ক্যামেরা ত্যাগ করা উচিত, অনলাইন থেকে চলে যাওয়া উচিত। এই জাতীয় শব্দ যখন এসে যাবে পরিস্থিতি, তো এখন ওই লোক কি করলো, ওই লোক আসলে টক শো না, সে টক শো ব্যবসায়ী। সে টক শো ব্যবসায়ী, সে একটা দোকানদারি খুলছে, কি ফেস অফ দ্য ফেস টু পিপল। সে এটারে 10 মিনিটের এটারে কাইটা জুতা মারা আর বেশ্যা এই শব্দ 2-3টারে কাইটা আপনার ইউটিউবে ছেড়ে দিচ্ছে। ইউটিউবে ছেড়ে দেওয়ার পরে একটাতে 10 লাখ টাকা তার ইনকাম। কারণ হাজার 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 লোক, লক্ষ লক্ষ লোক ওই গালিটা শোনার জন্য ইউটিউবটা দেখছে। আরো ছোট 10 মিনিটের ইউটিউব, ওয়ান নাইট 10 লক্ষ টাকা সে ইনকাম করছে। সে হলো ইউটিউবের নামে টক শো নামে ব্যবসায়ী। অতএব এই যে আমি যাদের নাম বললাম, এরা হয়তো ইউটিউবের কাজ করে, সাংবাদিকতা করে, কিন্তু আমার জানা মতো ওরা এরকম কোনো খারাপ ব্যবসা বাণিজ্য করছে না। আমি যদি কিছু বলি, আপনি তো আমাকে ঠেকাতে পারবেন না। আপনি আমাকে কন্ট্রোল করতে পারবেন। কি কন্ট্রোল? আমি যদি বিচ্ছিত লাইনে যাই, আপনি আমাকে থামায় দেওয়ার অনেক ওয়ে আছে, আপনাকে সেই কৌশল রাখতে হবে। আপনি যদি আমাকে আবার ওই জায়গাটা অদূর ভাই, ওই একটু আমি এক জায়গায় বলি, যেটা হচ্ছে যে আপনি যে ইয়েটার নাম বলছেন, আসলে একটা শ্রেণী আছে। জি জি জি, আমি নামটা নিতে চাচ্ছি না। কারণ হচ্ছে যে ওই পেজটা কি কোনো মিডিয়া? আমাদের প্রবাস দর্পণ একটা অনলাইন পত্রিকা, আমাদের অনলাইন, আমরা টেলিভিশন। আপনারা যে রাজনীতিবিদরা ওই জায়গায় যাচ্ছেন, হ্যাঁ, ওইটা কি কোনো আপনার বুঝতে, ওইটা কি মিডিয়া না তার ব্যক্তিগত ফেসবুকের একটা অ্যাকাউন্ট? এখন একজন মানুষ ফেসবুকে অ্যাকাউন্টে নিয়ে আমাদের রাজনীতিবিদকে এইভাবে কলঙ্কিত করে, এবং রাজনীতিবিদদের যারা, যেমন আপনি আজকে ওয়াদুদ ভুঁইয়া এমনি আপনার জীবনের দীর্ঘ সময় ছাত্ররাজনীতি করেছেন, ত্যাগ করেছেন, জেল কেটেছেন, তারপরে আপনি সাংসদ হয়েছেন। এখন আমি উপস্থাপক হিসাবে এই অনুষ্ঠানে আমি এমন একটা বিতর্কিত প্রস্তাবনা করলাম, আর আপনি বললেন বা আমি পারিটা মিউট করে দিতে, কিন্তু আমরা প্রবাস দর্পণ এটা নিন্দা জানিয়েছি। আমরা ওই যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এবং আমাদের রাজনীতিবিদদের, আজকে 2জন রাজনীতিবিদ আছেন, নবীন ভাই এবং আপনারা কিন্তু তৃণমূল থেকে লড়াই সংগ্রাম করে আজকের পর্যায়ে এসেছেন। আমি উপস্থাপক হিসাবে আমার স্বার্থে, আমার লাভের কারণে আপনাদেরকে যেন তেন কথা আপনাদের মুখে দিয়ে বললিয়ে আমি এটাকে আবার ইউটিউবে ব্যবসা করব, এটার আমরা প্রবাস দর্পণ তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ ওস ভাই, কথা তুলে ধরার। হ্যাঁ, সেটা আমি সে কথাটাই বলতে গিয়ে বলেছি যে আপনারা অনেক ভালোভাবে চালাচ্ছেন। যেমন ধরেন, আমি যদি খারাপ কিছু বলে ফেলি যেটা সমাজের জন্য অসৌজন্য, আপনি আমাকে সাথে সাথে মিউট করে দেওয়া উচিত। অনেক সময় আমরা উত্তেজনা বসে বা বসে আমরা সেন্সিটিভলি কে বলতে কি বললে অনেকের খেয়ে হারাই ফেলে। আপনি সেখানে মিউট করে দেওয়া আপনার উপস্থাপক হিসেবে দায়িত্ব। আইদার আপনি আমাকে প্লিজ বলে রিকোয়েস্ট করে কন্ট্রোল করা উচিত। আলী নওয়াজ ভাই অথবা যদি হাবিবুর নবী মিল্লাত যদি কিছু বলে, হাবিবুর মিল্লাত আওয়ামী লীগের নেতারা যদি কিছু বলে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনার কৌশল দিয়ে টপিকস আপনি ঘুরে দিতে পারেন। আপনি মানে অডিয়েন্সকে, আলোচককে যদি আপনি আরেকটা নতুন প্রশ্ন ধরাই দেন, তাহলে কিন্তু অডিয়েন্স ঘুরে যাবে। অতএব তাহলে কি দাঁড়ালো? তাহলে আমি বলতে চাচ্ছি যে এটা কিন্তু একজন উপস্থাপকের দায়িত্ব। উপস্থাপক ইচ্ছা করলে পারে, কিন্তু আপনি আমাকে মিউট করবেন না। আপনি আলী নওয়াজ ভাইকে থামাবেন না, আপনি আওয়ামী লীগের এমপি কে থামাবেন না, মিউট করবেন না। আপনি গালাগালি করতে লাগাই দিবেন, মানুষ হাসাহাসি হবে, আবার সেটা নিয়ে আপনি ব্যবসা করবেন। এটা তো খুব দুঃখজনক। আসলে হচ্ছে কি, এই কথাটা তাকেও আমি তাকে বলেছি, কারণ তার শুরুতে কিন্তু আমি তাকে সাহায্য করেছি কিছু ইয়েতে। কারণ তাকে আমি চিনতাম, সে ঢাকায় একটা অনলাইন পত্রিকা চালাতো, ইতালিতে থাকতো কিছুদিন, ইউরো বাংলা নাম দিয়ে একটা অনলাইন পত্রিকা চালাতো। তারপরে সেটা ঢাকায় বন্ধ হয়ে গেল। তারপরে সে কানাডায় গেল সপরিবারে। বেসিক্যালি তার পুরো ফ্যামিলি, তাদের বাড়ি কুমিল্লাতে, তো ওখানে পুরো ফ্যামিলি সে জাতীয় পার্টি করে। সে এখানে এসে বিএনপি করে, ঢাকায় এসে বিএনপি করে। তো তার ফেসবুক পোস্টে এত বেশি বিএনপির পক্ষে বা বিভিন্ন জনের বিপক্ষে বা পক্ষে বিপক্ষে এত লেখালেখি লিখছে, ফেসবুক ভরাই ফেলছে আর কি। এর মধ্যে সে টক শোতে নামছে। নামার পর এখন দেখে যে আওয়ামী লীগের যারা আসে, তারা তার ফেসবুক ঘেটে দেখে যে সে তো সব বিএনপির কথাবার্তা লিখছে। এখন তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি তো ভাই বিএনপির অনেক লেখালেখি করছো, তুমি কেমনি নিরপেক্ষ ভাবে চালাবা? সে রাতারাতি ওই ফেসবুকটাকে কি বলে, এটাকে ইয়ে করে আর কি, বন্ধ করে, ওই ডিএক্টিভ করে
নতুন একটা ফেসবুক চালু করছে। আমাদের সবাইকে সে রিকোয়েস্ট পাঠালো, বললো যে ভাই আমার ফেসবুকটা বন্ধ হয়ে গেছে, আপনারা আমাকে এখানে অ্যাড করেন, অ্যাড হন। এর অর্থ হলো সে ওই যে পুরনো তার অপকর্ম বা কর্ম, সুকর্ম, কুকর্ম, এটা যেন ধরা না পড়ে। ব্যবসাটা শিখে ফেলছে, সে শিখে ফেলছে, মাথায় খারাপ জিনিসটা আসছে। হ্যাঁ ব্যবসাটা শিখে ফেলছে। শিখে ফেলে সে ওই ফেসবুক অফ করে দিল, ডিএক্টিভ করে দিল। ডিএক্টিভ করে দিয়ে নতুন ফেসবুকে আপনাকে আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, বলতেছে, আবার মেসেজ দিচ্ছে, ভাই আমারটা, আমি বিএনপি, আমাকে বলতেছে আমারটা সরকার খাই ফেলাইছে, আর আপনি আওয়ামী লীগ, আপনাকে বলতেছে যে ভাই আমার এটা বন্ধ হয়ে গেছে, আমার সাথে অ্যাড করেন। মানে এটা নিউ ফ্রেশ, তাহলে ফ্রেশ হয়ে গেল সে বেসিক্যালি। কিন্তু তার ব্যাকগ্রাউন্ড হলো পুরো ফ্যামিলি জাতীয় পার্টি, নিজে বিএনপি, এইটা একটা বহু লোক জেনে গেছে। এখন তো আওয়ামী লীগের লোকজনের কাছে সে দোষারোপ হয়ে যায় অথবা কালার হয়ে যায়, সেই জন্য সেই কাজটা করছে। এখন সে, আমি দেখেছি এই যে এইরকম ঘটনায় সে নিচের দিকে তাকায় থাকে। এই যে মহিলা এমপিটাকে বেশ্যা বললো আর বিএনপি লিডারকে জুতা দেখালো, সেখানে কিন্তু তার তো কাজ, ভূমিকা ছিল অফ করে দেওয়া, মিউট করে দেওয়া, ঘুরাই দেওয়া, লাইন আপ মানে প্রশ্ন ঘুরাই দেওয়া না। সে মানে 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 প্রশ্রয় দিয়ে সে নিচের দিকে তাকায় আছে। এর অর্থ হলো যাওয়ার হয়ে যাক, আমি এটা দিয়ে ব্যবসা করবো। সেই জন্য বলছি যে আজকে এই যে কনক সরোয়াররা যে সহজে সাংবাদিকদের কথা বললাম, এরা তো প্রফেশনাল সাংবাদিক, এরা কেউ জার্নালিজমে মাস্টার্স করছে, আরো যে বেটার কথা আলাপ করছি সে ইন্টার পাস করছে কিনা তাও সন্দেহ আছে। এখন প্রশ্ন হলো যে যাদের কথা আমি বলছি, কনক সরোয়ার সহ বা মুনির অথবা ইলিয়াস বা আরো আরো যারা সাংবাদিক আছে, বা যে আরেকজন আছে কি জানি খলিল, তাসনিম খলিল নিউ এজে সাংবাদিকতা করতে, এখন সুইডেনে বোধহয় সাংবাদিকতা করে তাসনিম খলিল। ওদেরকে এখন সরকার ধরার জন্য অন্য খুঁজছে। এখন আপনি কি করলেন, গোল্ডেন মুনিরের ব্যাংক হিসাব আপনি করলেন, জব্দ করলেন। তো গোল্ডেন মুনিরের হিসাব জব্দ তো করবেনই, যেহেতু অবৈধ পাইছেন। এদের সাথে এই সাংবাদিকদের, যারা বিদেশ থেকে সাংবাদিকতা করছে, দেশেও করতে দিচ্ছেন না, ইউটিউবে হয়তো 2-4 পয়সা কামাই করে খাচ্ছে, আপনি ওদের ব্যাংক হিসাব তলব করছেন। এতে কি দাঁড়ালো? সাংবাদিকতার অবস্থা দেশেও নিরাপদ না, আজকে বিদেশ থেকেও কেউ স্বাধীনভাবে কথা বলতে পারছে না। বিদেশ থেকে কেউ যদি কথা বলে, এখানে তার কোন আত্মীয় আছে, কোন ভাই আছে, ব্রাদার আছে, মা আছে, বাবা আছে, তাদের উপর সরকার নির্যাতন চালাচ্ছে। না হলে কনক সরোয়ারদের, ওরা তো সাংবাদিকতা করছে ওখান থেকে, ওদের দোষটা কি? সেখানে আমি যদি গিয়ে খারাপ কিছু বলি, গভর্নমেন্টের বিরুদ্ধে বলি, দায় দায়িত্ব তো উপস্থাপকের না, সেখানে কনক সরোয়ারের তো দায় দায়িত্ব না, মুনিরের দায় দায়িত্ব, মুনির হায়দারের দায় দায়িত্ব না। তারা একটু উপস্থাপনা করছে, টক শো করছে, ইউটিউবের চ্যানেল করছে, সেখানে গিয়ে আপনার যদি আওয়ামী লীগের একজন গালাগালি করে, বিএনপির একজন গালাগালি, তারা কন্ট্রোল করতে পারবে, কিন্তু দায় দায়িত্ব তাদের না। তো সেক্ষেত্রে তাদের আজকে দেশে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে, সিজ করছে। তো সেক্ষেত্রে আমি বলছি যে তাদের তো কিছু নাই। আজকে আপনি গোল্ডেন মুনিরের বলতেছেন যে 1000 কোটি টাকা পাওয়া গেছে, আপনি তার কি 600 ভরি স্বর্ণ অলংকার পাওয়া গেছে, তার আপনার এই যে মানে শুল্কমুক্ত অনেক অনেক গাড়ি আছে তার। আমি তাকে চিনি ব্যক্তিগতভাবে, না চিনলেও তার 4-5টা গাড়ির শোরুম আছে। সেটা হলো কার মিউজিয়াম বা এরকম একটা নাম দিয়া, কার মিউজিয়াম এরকম একটা নাম দিয়ে তার কিন্তু আজকে অন্তত সে 30-40 বছর ধরে এই মানে কার ব্যবসা করে, গাড়ি ব্যবসা করে। আপনি আজকে 30-40 বছর পরে মুনিরকে কেন ধরলেন? হ্যাঁ, এই ধরার তো ঠিক আছে, অন্যায়ের বিরুদ্ধে ধরবেন, তাকে যদি অপরাধ পান ধরবেন, কিন্তু এখানে একটু মাজাজা আছে। মাজাজা হলো কি, আপনি বলতেছেন কোন রিপোর্ট বলতেছে সে নাকি বিএনপি লোকজনকে চাঁদা দেয়। তা আপনারা যদি প্রকাশ্যে ব্যাংকের লোক থেকে ব্যাংকারদেরকে ডেকে এনে লাইন ধরে চাঁদা কালেকশন করেন, এই যে আপনারা মানে বিভিন্ন অজুহাতে করোনার জন্য চাঁদা কালেকশন করছেন, সে চাঁদা কই? আপনারা বিভিন্ন অনুষ্ঠানের নামে চাঁদা আদায় করেন, সে চাঁদার টাকা কই? এটা তো ম্যাক্সিমাম পকেটে চলে যায়। তো আপনারা কি গোল্ডেন মুনিরের এতদিন ভালো ছিল সে? আমি এরকমও জানি গোল্ডেন মুনিরের দোকান থেকে অনেক মন্ত্রীর ভাইগনা, মন্ত্রীর ভাই গোল্ডেন মুনিরের গাড়ির দোকানে গিয়ে বলছে যে মুনির সাহেব একটা অনুষ্ঠানে যাচ্ছি, আমার এই পুরান গাড়ি আর ব্যবহার করবো না, পুরানটা রেখে দিলাম, আপনি নতুন একটা গাড়ি দিয়ে দেন। ওনার পুরান গাড়ি রেখে অথবা পুরান গাড়ি না রেখে নতুন গাড়ি এই গোল্ডেন মুনির থেকে
সরকারের মন্ত্রী এবং মন্ত্রীর বাইরে আত্মীয় স্বজনরা নিয়ে গেছে। কিন্তু সেই জন্যই কিন্তু মনির আজকে প্রশ্রয় পেয়েছে। যদি মনির কোনো অন্যায় অবৈধ কাজ করে থাকে, এটার প্রশ্রয় কিন্তু মনির পেয়েছে ওই সকল কাজ থেকে। তাহলে আজকে মনিরকে এতদিন আপনি ধরলেন না, আপনার মন্ত্রী আত্মীয় স্বজন তার থেকে গাড়ি নিয়ে আসে বিনা টাকায়। তাহলে মনির তো আপনাদেরকে মাসোয়ারা দিয়েছে বলেই মনিরের স্বর্ণ চোরাচালান কারবারে আপনার দেখেন নাই। আপনার মনিরের শুল্কমুক্ত গাড়ি আমরা আনার এগুলো আপনার দেখেন না। এখন দেখছেন, এখন কোথায় একটা কি পাইছেন, কোন বিএনপি লোকের নাকি চাঁদা দিচ্ছে, সেটার জন্য একটা অভিযোগ হয়ে গেল। আপনার মন্ত্রী আপনার এমপিরা যে তার দোকান থেকে বিনামূল্যে গাড়ি নিয়ে আসে, আমি তো প্রমাণ দিতে পারবো, সেগুলা তো আপনাদের দেখেন না। অতএব আমি বলবো যে ইয়ে সাহেব কি বলে যে কি জাফরুল্লাহ সাহেব, উনি তো বয়স হয়েছে, উনি ভালো মানুষ, কখন কি বলেন সেটারও তেমন মানে হিসাব নিকাশ। এই সরকারের মেয়াদ কিন্তু বহু আগে টেম্পার চলে গেছে। আমাদের যেমন জামা কাপড় জিনিসপত্র খাওয়া দাওয়ার টেম্পার চলে যায়, দ্রব্য ব্যবহারকারী টেম্পার চলে যায়, একটা স্যান্ড ব্যবহার করলে এটা টেম্পার চলে যায়, ক্রিম ব্যবহার করলে ক্রিমের টেম্পারও কিন্তু লেখা থাকে গায়ে, টেম্পার থাকে না। আপনি দুধ খান, দুধেরও টেম্পার থাকে না। এই সরকারের টেম্পার তো চলে গেছে 10 বছর আগে। এই সরকার তো জোর করে টেম্পারবিহীন মাল খাওয়াই দিচ্ছে আমাদেরকে। জাতিকে সরকার নিজেই টেম্পারবিহীন, জাতিকে টেম্পারবিহীন ওষুধ খাওয়াচ্ছে, মাল খাওয়াচ্ছে, শাসন খাওয়াচ্ছে, অনুশাসন খাওয়াচ্ছে, দুঃশাসন খাওয়াচ্ছে, গুলি খাওয়াচ্ছে, আপনার করোনার ওষুধ খাওয়াচ্ছে, আবার করোনার ভ্যাকসিন খাওয়াবে, ভ্যাকসিনের নামে কোটি টাকা ব্যবসা করবে। এই তো সরকারের এই অবস্থা। এই সরকারের তো এটা উনি যা বলছে আরো আগে হওয়া দরকার। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আবার আসবো আপনার কাছে। আমি যাবো, আমাদের সাথে আছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ নবীন ভাই। নবীন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। নবীন ভাই, যে কথাগুলো বললেন ওয়াদুদ ভাই, আসলে কি সরকারের টেম্পার চলে গেছে বা সরকারের কি অবস্থা এখন, কি বলবেন আপনি? ধন্যবাদ। আমার মনে হয় আজকে উপস্থিত আছেন হাবিবে মিল্লাত এমপি। না, উনি ছিলেন নবী ভাই, উনি ছিলেন, উনার শ্বশুর অসুস্থ, এই কারণে উনি প্রথম 10 মিনিট কথা বলে চলে গেছেন আগে। তো যার ফলে আপনি যে একটু কাইন্ডলি কন্টিনিউ করেন। ওয়াদুদ ভাই আছেন সাবেক এমপি, আমার অত্যন্ত পরিচিত মানুষ। এই আপনার মাধ্যম দিয়ে, প্রবাদ দর্পণের মাধ্যম দিয়ে পেয়েছি আমরা। ডাক্তার লেলিন ভাইকে পেয়েছি, লেলিন চৌধুরী। আমাদের নিখিল দা আছেন, সাংবাদিক, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক দাদা আছেন। স্বাভাবিকভাবেই আমার অদূত ভাই বলছেন অনেক কথা, আমি আগেই বলি একটু। নিখিল দা বলেছেন যে করোনার যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকারকে সচেতন করতে হবে। সর্বপ্রথম যেভাবে ভাবতাম আমরা, তার থেকে অনেকটুক আমরা শিখতে পেরেছি, জানতে পেরেছি, সচেতন হতে পেরেছি। চলাফেরার মধ্যে কোথায় হাত দেওয়া লাগবে, হাত দেওয়া যাবে না, হাত ধুয়ে ফেলতে হবে, এরকম অনেক কিছু মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা অনলাইন পদ্ধতি শিখেছি, লেখাপড়ার ব্যাপারে শিক্ষার্থীদের, ছেলে মেয়েদের অনলাইনের মধ্যে আমরা সম্পৃক্ত করতে পেরেছি, যে কারণে আমাদের ডিজিটাল বাংলাদেশের যে বিষয়টি, এটি অনেকটা সামনে চলে এসেছে। আমরা এইভাবে কথা বলতে পারতেছি আপনার সাথে, অদূত ভাইয়ের সাথে, আমাদের লেলিন ভাইয়ের সাথে। এটা স্বাভাবিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারই যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে উদ্যোগ, সেটির একটি অংশ। আর এই সুযোগ সুবিধা পাওয়ার কারণেও বাংলাদেশে অনেক দুর্নীতি, অনেক অনিয়ম, এই যে কাগজে সিস্টেম, যেমন আমি কলেজে বসে আছি, আমার অফিসটা আমার কলেজে, আমি এখানে বসি। তো আমি জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি করাচ্ছে, ভর্তি করার ক্ষেত্রে প্রাথমিক অনলাইনে একটা পছন্দের ব্যাপার থাকে, সেই জায়গাটার পরবর্তীতে আরেকটা ধাপ, তারপরে ধাপ। এখানে আর ওই আগের মতো কাগজে করে আর করা লাগে না। সেই জন্য আমি মনে করি যে আস্তে আস্তে সব জায়গায় ডিজিটাল হওয়ার চেষ্টা চলছে। আর ডিজিটাল হওয়ার কারণেও বানোয়াট কিছু দিলেও সেটা আলোচনায় চলে আসে। ঠিক তেমনি ভাবে যে কথাটি বললেন আমার অদূত ভাই, চমৎকার বলেছেন যে দুইজন মহিলা, আমাদের একজন সাবেক এমপি, আরেকজন নেত্রী, কেন্দ্রীয় নেত্রী, দুইজনের মধ্যে ঝগড়া বাঁধানোর জন্য একজন ফেসবুক থেকে বন্ধু বান্ধবের মাধ্যমে শিখেছে কিভাবে যে ভিউ হলে ভালো ব্যবসা হয়, ভালো টাকা আর্ন করা যায়, অর্জন করা যায়। তখন সে বলল যে আমার এতগুলো বন্ধু হয়ে গেল, তাহলে আমি এই ব্যবসাটা করতে পারি। তখন সে একটা কৌশল করেছে, করার কারণে আজকে দেখেন আমাদের নেতৃবৃন্দ, বিএনপির হোক, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সেটি বড় কথা না। একজন নেতা হতে গেলে কিভাবে ত্যাগ স্বীকার করতে হয়, কিভাবে মানুষের ধৈর্য সহ্য নিয়ে মানুষের কাছে বিভিন্নমুখী প্রশ্নের উত্তর দিয়ে মানুষকে ম্যানেজ করে আগাতে হয়, এটা যারা রাজনীতি করে আমরা তা জানি। কিন্তু তার মধ্যে থেকেও অনেক নেতৃবৃন্দ থাকেন যে কথা বলতে গেলে
বেহুশের মতো কথা বলে, এটাও যেমন আমাদের নেতাদের মধ্যে একটা সংশোধনীর দরকার আছে। পাশাপাশি যে ব্যক্তি এই ব্যবসা করতে যে নেতাদের চরিত্র হনন করলেন, তার ব্যাপারেও বোধহয় আমাদের সচেতন হতে হবে, আমাদের সাবধান হতে হবে। আমরা যে কোনো চ্যানেলে যে কোনো সময় মনে করলে আমরা চলে যাব, এই চলে যাওয়াটা আমাদের ভাবা উচিত। আমার মনে হয় আগামী দিনে আমরা সেই বিষয়গুলো ভেবে চিনতে আমরা বলতে পারি যে ভদ্রলোক চেষ্টা করেছেন ইউটিউবে এটা করে, সে বোধহয় আমাদেরকে সচেতন করে দিয়েছে, আমাদের শিক্ষা দিল যে আমরা যেখানে সেখানে যখন তখন চলে যাব না। এই জন্যই একটা কথা আছে যে স্থান কাল পাত্র, আমরা সেই বিষয়টি ভেবে সামনে আগাবো। অদূত ভাই বলেছেন যে এই সরকার 10 বছর আগেই তো শেষ হয়ে গেছে। আসলে অদূত ভাই মাঝে মাঝে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বলেন, ঠিক আছে, কিন্তু এই উদ্বুদ্ধ করার জন্য ক্ষণিকের জন্য হয়তো আপনাকে বাহবা দিবে। আমার তো কিছু ভক্ত আছে, আপনারও কিছু ভক্ত আছে, ভক্তরা খুশি হবে, অদূত ভাই খুব ভালো বলেছে, ভালো বলেছে। কিন্তু এই জায়গাটায় কিন্তু বিচার বিশ্লেষণ করার জন্য আবার এই দেখেন আমাদের আমাদের রূপক দা এই লেলিন ভাইদের মতো কিছু বিশেষজ্ঞ লোক রেখে দেয় মাঝখানে, যাতে কথা বলতে পারে, দুই পক্ষের কথা কোনো পক্ষে যাতে না চলে যায়। ঠিক লেলিন ভাইয়ের মতো আপনি দেখেন বাংলাদেশের সাংবাদিক জগতে অনেক সাংবাদিকরা আছে। আমি যতটুকু জানি, দেখেন আমাদের আপনি বলবেন যে পীর হাবিব ভাই, সে কিন্তু আওয়ামী লীগের একজন সাংবাদিক, আওয়ামী লীগ বোনা একজন সাংবাদিক। নঈম নিজাম, এরকম অনেক সাংবাদিকের কলাম পড়ি আমি মাঝে মধ্যে। কলাম পড়তে গেলে আমি উপলব্ধি করি যে আছে বিএনপি মনে অনেক সাংবাদিক থাকতে পারে, কিন্তু লেখাটা লিখতে গেলে তারা কোনো সমালোচনা করবে, সমালোচনা করার আগে তারা ভাবে যে আমি সমালোচনা করব তথ্যপত্র দিয়ে আমি করতে পারি কিনা। এবং তারা কিন্তু আমি দেখেছি সরকারের বিরুদ্ধে কিন্তু লেখে অনেক কথা, যে এই কারণে আমরা নিজেরা পড়ি একটা কারণে যে আকর্ষণটা থাকে যে তাদের লেখার মধ্যে মিথ্যা তথ্যপত্র থাকবে না। তো এইভাবে তাদের প্রতি একটা বিশ্বাস হয়ে গেছে। এবং তাদের আমি দেখেছি তারা যদি ফেসবুকে একটা নিউজ আগামীকাল ছাপানো হবে পত্রিকায়, আজকে ফেসবুকে ছেড়ে দিয়েছে পীর হাবিব ভাই, দেখা গেল 1 ঘন্টার ভিতরে প্রচুর এটার কমেন্টস পড়ে, যেটা আমার পড়ে না। আমি নেতা হয়েও কিন্তু আমি সেটা সংগ্রহ করতে পারিনি। ওটার কারণটা হচ্ছে কি যে দল করা, রাজনীতি করা, আওয়ামী লীগ করা, অনেকে কিন্তু স্বতন্ত্রিক চিন্তা করে, এরকম মানুষরা তাকে কমেন্টস করে, মন্তব্য করে। এমনকি সরকারের বিপক্ষেই লেখাটা ছিল, এমন লেখার জন্য কিন্তু অনেক কমেন্টস করে। আমি যে কথাটি বলতে চাচ্ছি অদূত ভাই, আমার মনে হয় বলার পরিমাণটা যদি এক্সেস হয়ে যায়, যে কোনো কথায় আমরা বলে থাকি এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। আমি যদি বেশি নরম ভদ্র একেবারে মরা সরা হই, আমারে কেউ কেউ কিন্তু কথায় কথায় খুব বেবোধ লোকও বলে ফেলতে পারে। আবার আমি যদি বেশি এক্সেস করি, আমার যে স্ট্যান্ডার্ড হওয়ার কথা, আমি একজন মানুষ, সেই স্ট্যান্ডার্ড থেকে যে অতিরিক্ত করি, সেটাও কিন্তু এক্সেস হয়ে যায়। তাহলে মিনিমামের দিক দিয়েও এক্সেস হওয়া যাবে না, আবার ম্যাক্সিমামের দিক দিয়ে এক্সেস হওয়া যাবে না। সেই কারণে কথাটি এসেছে যে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। তো সেই জন্য আমি বলতে চাই সেটা হলো, আপনি যেটা বললেন 10 বছর আগেই সরকার শেষ হয়ে গেছে, আসলে তা না। সরকার শেষ বলি না, টেম্পার শেষ হয়ে গেছে বলছি। হ্যাঁ, হতে পারে 10 বছর আগে সরকার পরিকল্পনা যেটি করেছেন, যিনি চালাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি বলবো যে উনি ওই সময় পরিকল্পনা করে এমন কিছু প্রকল্প হাতে নিয়েছে, ওই প্রকল্পগুলোর সাথে যেমন মানুষ জড়িত, তেমন প্রকল্প জড়িত, প্রকল্পের আবার মালিক পক্ষ থাকে, অনেক পরিচালক, অনেক চেয়ারম্যান থাকে, তারা জড়িত। আবার ইন্টারন্যাশনালি যেগুলো হয়, যেমন মেট্রো রেল, তারপরে পদ্মা সেতু, এদের সাথে বিদেশিরা জড়িত আছে থাকার কারণে তারাও কিন্তু চায় না সরকার যদি কোনো কারণে চলে যায় বা বাদ পড়ে যায়, অথবা সরকার যদি পালিয়ে যায়, তাহলে এদের অবস্থা কিন্তু শোচনীয় হবে। কেন হবে আমি কথাটি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমার মনে আছে 96 থেকে 2001 পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আপনার মনে আছে যে এই সোহরাওয়ার্দী উদ্যানে যেই প্রজেক্টটি হাতে নিয়েছিল বঙ্গবন্ধুর, সেই আপনারা জানেন যে সেই সময় আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেই সেনাবাহিনী বা তারা, এবং সেখানে সেই ছবিটা আজকেও আমার চোখে পড়লো, আমার মনে পড়লো যে ওই সময়টা কিন্তু আত্মসমর্পণ করেছিল, সেই ছবিটি আছে। তাহলে ওই প্রকল্পটি দেখেন হতে হতে বন্ধ হয়ে গেল। কেন হয়ে গেল? যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকার কারণে বিএনপি এসে এটা বন্ধ করে দিল। এরকম অনেক প্রতিষ্ঠান, অনেক প্রজেক্ট বিএনপি সরকার সেই সময় বন্ধ করে দিয়েছিল। 2001 সালের পর থেকে 2006 সাল পর্যন্ত বন্ধই ছিল। আর এই যে মানুষের ভিতরে একটা ছাপ পড়লো অবিশ্বাসের, সেটি হলো কি, যে পদ্মা সেতুর মতো একটি সেতু যদি
হতে হতে মাঝখানে যায়, বিএনপি ক্ষমতায় আসে, তাহলে এটা বন্ধ হয়ে যেতে পারে। মানুষের ভিতরে বদ্ধ ধারণা হয়ে গেছে যে আওয়ামী লীগ যতটুকু অপরাধ করুক না কেন, আওয়ামী লীগই ক্ষমতায় থাক, পদ্মা সেতু হওয়া পর্যন্ত আমরা অন্তত দেখি। এটি একটি স্বাদ। আপনি দেখেন ঢাকা শহরে এ পর্যন্ত যতগুলো ফ্লাইওভার হয়েছে, এই ফ্লাইওভারের ব্যাপারে আমরা জানি যে অনেকেই কিন্তু টকশোতেও বলে ফেলে যে আমরা বিদেশ থেকে আসার আগে দিয়ে যখন আমরা বিমান থেকে দেখি যে ওইখানে কুড়িল বিশ্ব রোডের উপরে যে ফ্লাইওভার গুলো হয়েছে, এগুলো দেখলে মনে হয় আমরা বাংলাদেশে আসলাম না অন্য দেশে আসলাম। এমন কথাও কিন্তু মন্তব্য অনেক বিশেষজ্ঞ ব্যক্তিরাও কিন্তু বলে থাকে। তাই উন্নয়নের এই যে ছাপ, এই ধরনের অনেক মেগা প্রজেক্ট আছে, যে প্রজেক্ট গুলোর কারণে বিদেশি অনেক যারা বিনিয়োগ করেছে, যারা বাংলাদেশের বিনিয়োগকারী, যারা মনে করেন কর্মচারী কর্মকর্তা যারা কাজ করে যাচ্ছে, এই মানুষগুলো কিন্তু চাচ্ছে না সরকার একটু অপরাধ করলো আমরা এটা সরকারকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করি বা ষড়যন্ত্র করি। এই জায়গাটিতেও কিন্তু আপনারা যদিও বিএনপি চেষ্টা করে যাচ্ছেন, আপনাদের জোর চেষ্টা করে যাচ্ছেন, সরকার তাড়াতাড়ি চলে যাচ্ছে না কেন? চলে যাচ্ছে না ওই জায়গাটিতে। এবং ওই জায়গাটির সাথে আমি যে কথাটি যোগ করব যে আপনারা অবশ্যই আমরা জানি সেই 91 সালে আপনারা ক্ষমতায় এসেছিলেন, 96 সালে একটা নির্বাচন হলো, সেই নির্বাচন আন্দোলনের মধ্য দিয়ে আবার জুন মাসে 12 জুন নির্বাচন হলো, হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। আওয়ামী লীগের স্বাদও কিন্তু 5 বছর পেয়েছে আপনি জানেন। তাহলে এরশাদ সাহেবের আমরা দেখেছি যে 82 সালে ক্ষমতায় আসার পরে উনি 90 সাল পর্যন্ত ছিলেন, কেমন চালিয়েছেন, কারা চালিয়েছেন, সেই সরকারে কারা কারা ছিল, কোন ধরনের দোষী লোকগুলো ছিল, এরশাদ সাহেব ক্ষমতায় থাকার জন্য রব সাহেবের মতো ব্যক্তিদেরকে কিভাবে ক্ষমতায় এনেছিল। পাশাপাশি আমাদের মনে আছে এখনো সেই সময় আমরা দেখেছি যে ফারুক রশিদদেরকে প্রতিষ্ঠিত করে আওয়ামী লীগকে ঘায়েল করা যাবে সেই মানুষগুলো নিয়ে আসা হয়েছিল। তারপরে আপনারা 91 সালে আসলেন, আপনারা চেষ্টা করেছেন, আপনাদের মতো কি কি করেছেন সেটা সবাই জানে, আমি বললে হবে না, এটা আপনিও জানেন। তাহলে সেই যে প্রশ্নবিদ্ধ জায়গাটি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে 96 থেকে 2001 সাল পর্যন্ত যারা চালিয়েছে তারা অবশ্যই ভালো চালিয়েছিল এবং ভালো রেখেছিল। মানুষ ঘরে ঘুমাতে পেরেছে, ডাকাতি হয়নি, চুরি হয়নি, কাটাকাটি হয়নি। আপনি দেখেন অদূত ভাই, আমি বলি এই ঢাকা শহরে আমি চলতে যেও যখন আমি পরিচয় দিতাম, আমার বলতো ভাই বাড়ি কোথায়, আমি বলতাম ঝিনাইদহ। ও ভাই গলাকাটা এলাকার মানুষ, তার মানে ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ওইসব অঞ্চলে আসলে আমাদের অঞ্চলের মানুষ এখন কিন্তু সুখে আছে, ঘরে ঘুমাতে পারে। ওই সময়টা ছিল, আমার মনে আছে যে নাসিম ভাই মারা গেছেন, নাসিম ভাই যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি যে পরে ওখানে একটা জনসভা করে যখন ঘোষণা দিলেন, সেই ঘোষণার পর থেকে অনেকে আত্মসমর্পণ করলো, এমনকি সরকার হার্ড লাইনে যাওয়ার কারণে সেই সময় থেকে কিন্তু এই যারা আন্ডারগ্রাউন্ডে থেকে এক গ্রুপ আরেক গ্রুপকে মারতো এবং যেভাবে চাঁদাবাজি হতো। আমি নিজে এমপি ছিলাম 14 সাল থেকে, আমার মনে পড়ে যে ওখানে 3 জন ছিল আন্ডারগ্রাউন্ডে, 3 জনের ভিতরে 2 জন কিন্তু ক্রসে চলে গেছে আমার এই 5 বছরের মধ্যে, আরেকজনের কোনো খবর নাই, হদিস নাই। মানুষ কিন্তু ভালো বলে, সাধারণ মানুষ সে সারাদিন পরিশ্রম করবে, কাজ করবে, সকাল থেকে রাত পর্যন্ত দোকানটা চালাবে, সন্ধ্যার সময় দোকানটা বন্ধ করে বাড়ি যাবে, কিন্তু সেই পরিবেশটি ছিল না। যেহেতু 98 সালে সেই আমার মনে আছে নাসিম ভাইয়ের উদ্যোগের কারণে আন্ডারগ্রাউন্ডের যে পরিবেশটি, যেই অসহায়ত্ব ছিল মানুষের, সেই অসহায়ত্বের জায়গা থেকে মানুষ ফিরে এসেছে। সেই কারণে 2001 সালে আপনারা যদিও এসেছিলেন, আসার পরে আপনারা একটা চেষ্টা করেছেন, যদিও নেতাদের ভিতরে সবাই কিন্তু সমান না। অদূত ভাই আপনি যেমন, আপনাদের নেতাদের মধ্যেও কিন্তু আপনার যে চিন্তা চেতনা তার থেকে একটু উল্টো দিকে আছে, আপনিও অনেক সময় আত্মসমালোচনা করেন, করতে বাধ্য হন। আপনি ভাবেন যে এই কর্মটি করলে উনি একজন ব্যক্তির জন্য, উনি একজন ব্যক্তির সিদ্ধান্তের জন্য আমার দলের যেমন ক্ষতি হবে, তেমন ভাবে সরকারের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের এই দল ক্ষতিগ্রস্ত হবে, ভাবমূর্তি নষ্ট হবে। ঠিক ওই নেতা কিন্তু এটি ভাবে না। এরকম অনেক নেতাই কিন্তু আপনাদের মধ্যে ছিল সেই সময়। আমার মনে পড়ে যে 1 সালের পরে স্বাধীনতার পক্ষের শক্তি বলেন, আমরা স্বীকার করি, আমি বলছি যে আপনার নেতা জিয়াউর রহমান সাহেব যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, একটা সহজ জিনিস। উনি সেক্টর কমান্ডার ছিলেন, উনি ওখানকার দায়িত্ব পালন করাকালীন অবস্থায় উনি কিন্তু রেডিওতে যেভাবে উনি বলেছেন সেই কথাটি কিন্তু আমরা এখনো অস্বীকার করি না। আমি বলতে চাচ্ছি যে কথাটি, সেটি হলো এই যে সঠিক তথ্যপত্র দিয়ে যদি কথা বলা হয় তাহলে আক্রমণাত্মক হয় না। যখন আপনি একটু বেশি বাড়িয়ে বলবেন, আমিও চেষ্টা করব বেশি বাড়িয়ে বলতে, এই বাড়িয়ে বলার মধ্য দিয়ে কিন্তু আমাদের মধ্যে বাদ বিতণ্ডা হয়, তর্ক বিতর্ক হয়।
আপনার বিরুদ্ধে সমালোচনা হয়, আমার বিরুদ্ধে সমালোচনা হয়, সাধারণ মানুষ। আমি এটি আজকেও বলি যে রাজনীতি কিন্তু আমরা যারা, এই যেমন আপনি করছি, আমি করছি, লেলিন ভাই করে কিনা আমি জানি না, করতেও পারে, কিন্তু এই যদি রাজনীতি যারা করে তাদের যদি বেছে বের করা হয় সব দল মিলিয়ে, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আপনি 50% মানুষ পাবেন, 50 ভাগ। আর বাকি 50 ভাগ মানুষ কিন্তু রাজনীতি করে না। হয়তো আপনার সাথেও, আপনার ঘরেও আজকে বসে আছে একজন, আপনার সাথে দেখা করতে আসছে, হয়তো কোনো একটা কারণে যে ভাই আমার অমুকের সাথে অমুক সমস্যা আছে, একটু মিটিয়ে দেন, আমার কাছে আসে এরকম। তো এই সাধারণ মানুষগুলো কিন্তু নির্বাচন করে। কি নির্বাচন? সেটি হচ্ছে কোন সরকারকে আমরা আগামী দিনে ক্ষমতায় আনবো, কোন সরকার টিকে থাকা উচিত, কোন সরকার থাকা উচিত না। এই জায়গাটিতে আপনাদের বিভিন্ন সিদ্ধান্তের কারণে বিভিন্নমুখী, আমি একেবারে শেষের কথাটি বলে ফেলি যে আপনাদের নেতা তারেক জিয়া সাহেব, উনি যে ভাষায় কথা বলেন, যে ইতিহাস উনি তুলে ধরার চেষ্টা করেন, এগুলো কতজন লোক গ্রহণ করে? বিশেষ করে আমি বলবো মুক্তিযুদ্ধের পক্ষের যারা মুক্তিযোদ্ধা ছিলেন, আপনাদের দলেও কিন্তু মুক্তিযোদ্ধারা আছে, তারাও কিন্তু আপনার ওনার কথাগুলোকে অপছন্দ করে মন্তব্য করে। আমার এলাকায় আমি নিজে জানি। তো আমার কথা হলো কি, এমন কথাটি বলবো না যে কথাটি বলার কারণে ওই যে সাধারণ মানুষ যে বিচার বিশ্লেষণ করতে পারে, সেই মানুষটি আমার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে, আমার নেতাকর্মীদের বিরুদ্ধে, আমার অতীত ইতিহাসের বিরুদ্ধে সমালোচনা করে। অন্তত সেই বিবেচনার জায়গায় যদি কথা বলে, তাহলে আগামী দিনটি আমাদের জন্য অনেক ভালো হতে পারে। আমি এই জন্য আজকে, লেলিন ভাই আছেন, অনেক কথা বলবেন আমার কাছে মনে হয়, আমি শুনলে পরে হয়তো আরো বলা যাবে। আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা সমালোচনা করেন, ঠিক আছে, যে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, আমরা সেই জায়গাটিতে না যাই। তাই যদি করা যায়, তাহলে আমার কাছে মনে হয়, আপনার মনে আছে সেই সালাম তালুকদার সাহেব বসছিলেন, আমাদের জলিল সাহেব বসছিলেন মুখোমুখি, হয়তো সামনাসামনি বসে একটা মীমাংসা করার পথে চলে আসছিলেন। মাঝখান দিয়েও চেষ্টা হয়েছে, আপনাদের মহাসচিব, আমাদের সাধারণ সম্পাদক চেষ্টা করেছেন যোগাযোগ করার, কিন্তু সেই চেষ্টা তো দূরের কথা, মাঝখানে ভাই অনেক পাহাড় হয়ে গেছে। কিন্তু আপনি যে বলবেন যে এই সরকার, হ্যাঁ, একটা জায়গায় আপনি হয়তো বলতে পারেন, শান্তির নিঃশ্বাস ফেলতে পারেন, যে কথাটি আপনি বলেছেন, কনক সরোয়ার সাহেব আছেন, ইলিয়াস সাহেব আছেন, তারপরে আবার দেলোয়ার সাহেব আছেন, টকশোতে যেই, টকশো মানে কি, এই ইউটিউবে যে বিষয়গুলো ছাড়ছে, আপনি বলেন যে আন্দোলনটি করেছেন ধর্ষণের ব্যাপারে, আন্দোলনটি, সেই আন্দোলনটি কিন্তু আপনার মনে আছে যে আন্দোলনটি কিন্তু একেবারে এমন একটা জায়গায় চলে গিয়েছিল। তারপরে যে নির্বাচন হলো, উপনির্বাচনগুলো, উপনির্বাচনের আগে দিয়ে কি হলো, ইউটিউবে আমরা দেখছি যে এই 2-4 দিনের ভিতরে সেনাবাহিনী প্রধান সে যে কোনো সময় ক্ষমতা হাতে নিয়ে নেবে, কারণ প্রধানমন্ত্রী তাকে চাপ দিচ্ছে, চাপ দেওয়ার কারণে সেনাবাহিনী প্রধান ক্ষমতায় চলে আসবে, শেখ হাসিনা যে কোনো সময় পালিয়ে যেতে পারে, মন্ত্রীরা পালিয়ে যেতে পারে, অমুক তো বিদেশে আছে। এই যে কথাগুলো বলার কারণে আমার কাছে যেটা মনে হয়, আপনাদের প্রার্থীরা খুব বিপদে ছিল। ধানের শীষের যারা প্রার্থী ছিল, আপনার বিএনপির প্রার্থী, কেন বিপদে ছিল? কর্মীরা কিন্তু ঘরে শুয়ে আছে, ডেকে ডেকে আনতে পারতেছে না, কারণ ওনারা দেখতেছে যে কালকে বাদে পরশুদিন যদি সেনাবাহিনী প্রধান চলে আসে, তাহলে এই ভোট করে লাভটা কি, কষ্টটা কেন করবো? এই ধরনের কথাবার্তার কারণে, অতি বিশ্বাসের কারণে, অতি ইতিহাস বিকৃতির কারণে, অতি বিশ্বাস, নেতা কর্মীরা একেবারে অ্যাবসেন্ট থেকে ক্ষমতায় আসার যে চিন্তা চেতনা, পিছনে দরজা দিয়ে ক্ষমতায় আসার যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার কারণে কিন্তু আমার কাছে মনে হয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করা যাচ্ছে না। আর ঐক্যবদ্ধ না করতে পারলে আপনারা সরকারের যদি অনিয়মগুলো থাকে, সেই অনিয়মগুলোকে নিয়মে আনার জন্য আমি যেটি মনে করি, এইভাবে সম্ভব না। আপনাদেরকে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, জনগণের মত এক জায়গায় নিয়ে আসতে হবে। জনগণ যখন ঐক্যবদ্ধ হবে, তখন সরকার যে অপরাধগুলো করছে, আমি মনে করি আজকে যদি 10টা অপরাধ করে থাকে কোনো সরকারের কোনো কর্মকর্তা কর্মচারী অথবা কোনো নেতা, আগামীকাল বা পরশুদিন, তারপরের দিন আস্তে আস্তে সেটা কমে আসবে। আমি মনে করি যদি আপনাদের দিক দিয়ে শক্তিশালী হন, আর আপনারা শক্তিশালী না হলে ভাই, আমাদের নেতাকর্মীরা কিন্তু গা ছেড়ে দিচ্ছে, বলছে আমরা তো ভালোই আছি, ভালোই চলছি, কিছুই হবে না, ইত্যাদি ইত্যাদি। সেজন্য আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেজন্যই বলবো যে অন্তত আসেন আমরা একেবারে নেগেটিভ দিকটা বেশি না বলে পজিটিভ বলেন, সরকারের সমালোচনা করবেন, সরকারের সমালোচনা করার জন্য বিরোধী দলের নেতারা থাকে, এটা কিন্তু ভালো দিক, এটা সারা পৃথিবীতে আছে, আমরা সেটি করি, আমরা সে কাজটি করে যদি আগাতে পারি, আমার মনে হয় সরকার এবং বিরোধী দলের যারা থাকবে, এর মধ্যে মাঝখানে ওই যে লেলিন ভাইদের মতো অনেকে থাকবে, বুদ্ধিজীবী থাকবে, তারা সামনে এগিয়ে আসবে, তারা হয়তো দুই পক্ষের মতামতের ভিত্তিতে একটা পরিবেশ তৈরি করবে, তাহলে আগামী দিনে অন্তত পক্ষে সরকার পরিবর্তনের যে পথটি, সেটি বেরিয়ে আসতে পারে। কিভাবে আসা যায়?
পরিকল্পিতভাবে যদি না আসা হয় তাহলে আমার মনে হয় এই কথা বলে বলে আরো দীর্ঘদিন আপনাদেরকে ক্ষমতার বাইরে থাকা লাগতে পারে। এটাই আসলে ভালো লক্ষণ না। আমি মনে করি সেই বিষয়টি নিয়ে কিভাবে আগানো যায়, আপনার যেহেতু দলের মধ্যে বড় বড় নেতারা আছেন তাদের সাথে মত বিনিময় করতে পারেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে একটু সুযোগ দিয়ে কথা বলার। ধন্যবাদ নবী ভাই, আবার আসবো। আমি আমি একটু জানিয়ে চাই আগামীকালকের প্রোগ্রাম। আগামীকাল আমাদের বিষয় হচ্ছে নারীর প্রতি সহিংসতার শেষ কোথায়। অতিথি হিসেবে থাকবেন ময়নাসংসদ সদস্য জাকিয়া পারভিন কানম, মহিলা এমপি আসন 18, সহসভাপতি যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটি। থাকবেন বিএনপি কেন্দ্রীয় কমিটি হেলেন জেরিন খান। থাকবেন লুনা নূর, সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি। থাকবেন জেসমিন প্রেমা, চেয়ারম্যান সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা ট্রাস। আগামীকাল বাংলাদেশ সময় রাত 9টা, ইউকে সময় বিকাল 3টা থেকে আমন্ত্রণ রইল। আমি যাব এখন। আমাদের সাথে আছেন হেলথ অ্যান্ড উপের চেয়ারম্যান ডক্টর লেলিন চৌধুরী। লেলিন ভাই, যে কথাগুলো বলছিলেন কোভিড নিয়ে, আমরা সাথে সাথে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি বিষয় নিয়ে আমাদের দুজন রাজনীতিবিদদের কাছে শুনলাম। আপনার কাছে কি পরামর্শ আছে, বা কোভিড এর সরকার কি করণীয় বা কি করা উচিত মনে করেন এই বর্তমান সময়ে যেভাবে কোভিড বাড়ছে, কি মনে করেন আপনি? আমি শুরুতেই যে জায়গাগুলোতে বলেছিলাম সেটা হচ্ছে যে মানুষজনকে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সমস্ত স্তরের মানুষকে নিয়ে একটি ব্যাপক প্রচার অভিযান করা, দেশে একটা টেস্ট বান্ধব পরিবেশ তৈরি করা এবং টেস্টের সংখ্যা অনেক গুণ বাড়ানো, যেটি আমি পরিসংখ্যান দিয়ে বলেছিলাম যে বাংলাদেশ একদম নিচের দিকে তার অবস্থান। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যারা অসুস্থ হয়ে যাবে, ডক্টর হাবিব মিল্লাত এমপি সাহেব উনিও বলছিলেন যে এখন আমরা যে রোগীগুলো পাচ্ছি এদের মধ্যে যারা হাসপাতালে আসছে জটিলতা বেশি, তার মানে চিকিৎসার জন্য একটু অ্যারেঞ্জমেন্টটা ভালো করতে হবে। আরেকটি বিষয় যেটি দুর্ভাগ্যজনকভাবে ঘটেনি সেটা হলো যে গত কয়েক মাসে চিকিৎসক যারা এবং নার্সের যারা কোভিড প্রতিরোধী লড়াইয়ে ছিল এদের মধ্যে যারা যারা দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছেন, 1-2 জন ব্যতিরিকে তাদের পরিবারের কেউ কিন্তু এখনো প্রণোদনা পায়নি, অথবা কোভিড হাসপাতালে কর্মরত চিকিৎসকদের যেভাবে হঠাৎ করে অবহেলার সাথে আবাসস্থল থেকে বের করে দেওয়া হয়েছিল, এরকম আমি অনেকগুলো জায়গায় বলতে পারবো। সবগুলির মধ্য দিয়ে কিন্তু এই কোভিড যোদ্ধাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। সেই হতাশাকে যদি আমরা কাটিয়ে উদ্বুদ্ধ করতে না পারি, মোটিভেটেড ওয়ার্কিং ফাইটিং ফোর্সে যদি রূপান্তরিত করতে না পারি, তাহলে কিন্তু সামনে যদি সংক্রমণ আরো বেড়ে যায় আমরা ঝামেলায় পড়ব। এই কাজটি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে আমরা বারবার বলছি, আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নয়, তাদেরকে স্বাস্থ্য বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হতে হবে। সেটা না হলে আমরা আরো বেশি ভোগান্তি, মৃত্যুর কবলে পড়ব। একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, আমাদের হার্ট অ্যাটাকে অথবা ক্যান্সারে কতজন লোক প্রতি বছর মারা যায় তার সাথে কিন্তু কোভিড-19 মৃত্যুর তুলনা করা উচিত না। কারণ কোভিড-19 মৃত্যু হচ্ছে প্রতিরোধযোগ্য মৃত্যু। একজন মানুষ যাকে বাঁচানোর সম্ভাবনা ছিল তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার চেষ্টা না করা কিন্তু এটি অন্যায়, অপরাধ। ইংরেজিতে বলা হয় রাইট টু লাইফ, তার ব্যত্যয় ঘটানো, যা প্রকারান্তরে মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ কারণেই আমরা বলবো, আমরা বিশেষ করে আমি রাজনীতিবিদদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো, আলোচনার সময় আপনারা যতটা অতীতচারী হন সেটি না হয়ে যদি বর্তমান নিয়ে আপনাদের বিচার বিশ্লেষণ, কর্ম উদ্যোগ এবং কাজের একটি ইতিবাচক প্রতিযোগিতা থাকতো, তাতে এদেশের মানুষজন আপনাদের প্রতি শ্রদ্ধাও বেড়ে যেত এবং আমরা কোভিড-19 কেন প্রত্যেকটি দুর্যোগে অথবা জাতীয় প্রয়োজনে আমরা অনেক বেশি সমৃদ্ধ হতে পারতাম। তারপরেও বলছি, রাজনীতিবিদরা হচ্ছেন মানুষের সর্বশেষ ভরসার স্তর। আমরা আমাদের ভরসার জায়গাগুলোকে সমৃদ্ধ, ভারসাম্যপূর্ণ, বুদ্ধিদীপ্ত, উষ্ণ, মানবিক এবং ভালোবাসায় পরিপূর্ণ দেখতে চাই।
ধন্যবাদ। ধন্যবাদ লেলিন ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ত সময়ে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিবার। হ্যাঁ, আমি একটু যাবো, আমাদের সাথে আছেন বিএনপি সাবেক সাংসদ, বিএনপি কেন্দ্রীয় নেতা, খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি, সাবেক ছাত্র নেতা ওয়াদুদ ভাই গেছে। ওয়াদুদ ভাই, আমরা দেখতে পেয়েছি কোভিড এর কারণে বাংলাদেশে বেকার সমস্যা অনেক বেড়ে গেছে। একটা জরিপে দেখা গেছে কোভিড এর আগে 22% মানুষ বেকার ছিল, হ্যাঁ, কিন্তু এখন 44-এর উপরে বেকার সমস্যা বেড়ে গেছে। তো এই মানুষের কিন্তু গরিব হয়ে গেছে। আজকে একটা নিউজ পেপারে নিউজ করেছে 90% মানুষ ভ্যাকসিন কিনে ব্যবহার করতে পারবে না, নিতে পারবে না। তো আপনি কি বলবেন, কি পরামর্শ রয়েছে আপনার যে এই যে ভ্যাকসিনের ব্যাপারে, যে বাংলাদেশ সরকার কি করণীয় বা কি করা উচিত? প্রথমত হলো আপনারা তো সবাই বলছেন, সবাই একমত, করোনার কারণে মানুষ কর্মহারা হয়ে গেছে। একটা প্রতিষ্ঠান চললো আর একটা প্রতিষ্ঠান চলছে না। করোনাকে কেউ ডেসপারেটলি ডিনাই করে, মানে গণ্য না করে উৎপাদন করলে সে উৎপাদন পণ্য বিক্রি হচ্ছে না। কারণ বিক্রির জায়গাতে দেখা গেছে যে করোনার প্রভাব পড়ছে, করোনার জন্য তারা হয়তো ক্রয়ের জায়গায় যাচ্ছে না, মার্কেটে যাচ্ছে না। আর উৎপাদিত লোক হয়তো পেটের খিদাতে মৃত্যুর উপেক্ষা করে উৎপাদন করছে। আবার দেখা গেছে যে অফিসে যাওয়ার জন্য তার ছোট কর্মচারী অফিসে ডেলি যাচ্ছে, কিন্তু বড় সাহেবরা অফিস করছে না, যার কারণে অফিসে না করার কারণে অনেকের আবার ছাঁটা হয়েছে, চাকরি ছাঁটা হয়েছে, ব্যবসার থেকে হয়ে গেছে। অর্থাৎ ব্যাপারটা আমরা সবাই বুঝি, নানা কারণে মানুষ আজকে মানে অনেক অনেক মানুষ বেকার হয়ে গেছে, মানুষের আয় কমে গেছে। সেটা যদি আমরা এভাবে বলি, এভাবে যদি বুঝাই, একটা স্তর, একটা যদি শ্রেণী বিন্যাস করি, যারা ঢাকা শহরের আলিশান বিল্ডিং এ থাকতো ভাড়ায়, আমার জানা মতো এমন অনেক লোক আছে, আমাকেও এই কাতারে ধরতে পারেন, যে তাহলে দেখা যায় যে তারা অভাবে তারা টিন শেডের মানে বাড়িতে গেছে ঢাকা শহরে। আবার টিন শেডের যারা বা পুরন বাড়িতে, পুরন বিল্ডিং এ যারা ভাড়া ছিল, তারা ঢাকা শহর ছেড়ে চলে গেছে জেলা শহরে, কারণ এখানে হচ্ছে অ্যাফোর্ড করতে পারছে না। জেলা শহর থেকে আবার চলে যাচ্ছে উপজেলা, থানা, গ্রামে চলে যাচ্ছে, অ্যাফোর্ড করতে পারছে না, বাসা ভাড়া দিতে পারছে না, বাচ্চাদের স্কুল বেতন দিতে পারছে না, লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারছে না, ইত্যাদি ইত্যাদি কারণে মানুষ এইখানে প্রমাণ হয় মানুষের যে শ্রেণীবিন্যাস, মানুষের যে শ্রেণীর যে স্তর, মানে বাই স্তর, স্টেপ বাই স্তর মানুষ যে এফেক্টেড, স্থান পরিবর্তন, স্থানান্তর, ইকোনমিক্যাল, মানে এটাকে কি বলবো, মাইগ্রেশন, ইকোনমিক্যাল মাইগ্রেশন মানুষের মধ্যে হয়ে গেছে। এতে বিশাল একটি বৈশ্বিক সমস্যা হলো বাংলাদেশে বিশাল বেকারত্ব তৈরি হয়েছে, বিশাল অভাব সামনে সম্মুখীন অবস্থা। এই অবস্থার জন্য আমি বলবো সরকার দায়ী, কারণ ভালো মন্দ সবকিছুর জন্য তো সরকারি দায়িত্ববান, সরকার তো দায়িত্ব বহন করতে হবে। সরকার যদি সঠিকভাবে প্রণোদনা দিত, আজকে গার্মেন্টস শ্রমিকদেরকে প্রণোদনা দেওয়া হয়নি। আজকে একটা নিউজে শুনলাম ডাক্তারদের প্লাস শত শত ডাক্তার মারা গেছে, কয়েকশো ডাক্তার মারা গেছে। মাত্র সিলেটের সর্বপ্রথম যে ডাক্তারটা মারা গিয়েছিল, মনিউদ্দিন না কি জানি নাম, আমি ভুলে গেছি, ওই ডক্টর ছাড়া আর কাউকে প্রণোদনা দেওয়া হয়নি, কোনো ডক্টর প্রণোদনা পায়নি। গার্মেন্টস এর মালিকদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে, আর্থিক সহায়তা দেওয়া হয়েছে করোনার জন্য, কিন্তু লেবার শ্রেণী, শ্রমিক শ্রেণী, গার্মেন্টস এর শ্রমিক শ্রেণীকে কোনো প্রণোদনা দেওয়া হয়নি, যার জন্য আজকে তারা বাসা ভাড়া দিতে পারছে না, খেতে পারছে না। তাহলে এই সরকার কার জন্য? শ্রমিক জন্য না, শ্রমিক শ্রেণীর জন্য না, গরিবের জন্য না, যারা বেকার হয়ে গেছে তাদের জন্য না, ক্ষমতায় তাদেরকে টিকে রাখতে পারবে যারা, তাদেরকে তারা প্রণোদনা দিচ্ছে, সাহায্য করছে। আজকে ডাক্তাররা কিন্তু সরকার টিকে রাখতে পারে না, যার জন্য ডাক্তাররা প্রণোদনা পাচ্ছে না। আমলারা কিন্তু, সিভিল আমলা, ব্যুরোক্রেট আমলা, এরা কিন্তু সরকার টিকে রাখতে পারে, পুলিশ সরকার টিকে রাখতে পারে, যার জন্য পুলিশ, আনসার, আপনার মানে ব্যুরোক্রেট, এদেরকে কিন্তু প্রণোদনা দেওয়া হচ্ছে। তো আমি বলবো সরকার যদি প্রথম থেকেই করোনাকে যদি শক্ত হাতে ধরতো, পরিকল্পিতভাবে হ্যান্ডেলিং করতো, মাস্ক দুর্নীতি, পিপি দুর্নীতি বন্ধ করতো, এই 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 চরম দুর্যোগের মধ্যে যদি দুর্নীতি না করতো, তাহলে কিন্তু হয়তো মানুষ এত বেকার হতো না। কানাডার মতো, ইউরোপের মতো যদি মানুষকে সঠিক যার যার বাড়িতে যদি টাকা পৌঁছে দিত, আজকে তারা মাঝখান দিয়ে 2,500 টাকা করে কিছু মোবাইলের মাধ্যমে পাঠাচ্ছে। এরকম ঘটনাও দেখা গেছে যে আমার মোবাইলে টাকা আসছে, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের একজন প্রভাবশালী নেতা, কর্মী, সন্ত্রাসী আইসা আমার মোবাইলটা নিয়ে গেছে।
তো ওই মোবাইল, আমার মোবাইলটা নিয়ে ওই আমার মোবাইলে ওর টাকাটা ও তুলে, সেই তুলে। আর যতজনের মোবাইল এখানে জমা হচ্ছে ডিসি অফিসে, ইউএন অফিসে, বেশিরভাগ আওয়ামী লীগ যুবলীগের বা আওয়ামী লীগ পন্থী লোকজনের নামই, ধনী গরিব সবার নামেই জমা হয়েছে, যার জন্য টাকাটা সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ পাচ্ছে না, টাকাটা পাচ্ছে সব আওয়ামী লীগ সম্পৃক্ত লোকজন। এই অবস্থার জন্য আমি বলবো সরকার দায়ী, পরিস্থিতি আরো ভয়াবহ। আপনার তো একটু আগে লেলিন ভাই বলছেন বা ইয়েও বলছে, ডাক্তার হাবিবে মিলাদ এমপি সাহেব বলে গেছেন আগামী মানে মানে 2 মাস অথবা আগামী শীতে যে ওয়েভের সেকেন্ড ওয়েভ যে কি অবস্থা হবে, করুণ অবস্থা হবে। আমাদের উপজেলা, জেলা, পৌরসভা এই অঞ্চলের মানুষগুলো কিন্তু করোনাকে পাত্তা দিচ্ছে না, টোটালি পাত্তা দিচ্ছে না, ডেসপারেট। অভাবের জন্য হোক, কাজের জন্য হোক, ওরা খুব ডেসপারেট, ওরা পাত্তা দিচ্ছে না। আজকে বর্তমান ঢাকার সিচুয়েশন কি একটু খবর নিলে জানা যাবে। আমি খবর নিয়েছি, ঢাকা শহরের একটা আইসিইউ খালি নেই, একটা আইসিইউ খালি নেই। ঢাকা মেডিকেলে একটা সিট নেই, ফ্লোরে পর্যন্ত জায়গা নেই, মাটিতে জায়গা নেই। ফিজির যে মানে করোনার যে ইউনিট, বিশাল ইউনিট, সেই ইউনিটও আপনার কোনো রুগী রাখার আর অবস্থা নাই। তাহলে কি দাঁড়ালো? এবং এরা কারা? এরা ম্যাক্সিমাম হলো জেলার থেকে আসছে, উপজেলার থেকে আসছে, গ্রাম থেকে আসছে। কারণ ওই যে গ্রামে এবং উপজেলায় তারা যে পাত্তা দেয় নাই কোভিডের, আবার প্রকাশও করে নাই, তার যে কোভিড হয়েছে সেটা প্রকাশ্য কিন্তু মানুষ করে না, করলে নানা সামাজিক সমস্যা। অতএব সরকার অনেক দিক দিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে আপনি মাস্ক পরানোর জন্য জরিমানা করছেন, এটা কি আরো 6 মাস আগে করা যেত না? মাস্কটা পরাতে আরো 6 মাস আগে উদ্যোগ গ্রহণ করা যেত না? তাহলে আজকে পরিস্থিতি আর একটু ডেভেলপ করতো। আপনি পর্যাপ্ত ওষুধ সরবরাহ করতে পারতেন। যেমন বিকনের কিছু ভালো ওষুধ আছে, এগুলো সরকার বলছে যে এগুলা পাবলিকলি সেল করা যাবে না, পাবলিকলি সেল বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিকনের ওষুধগুলো খেয়ে অনেকে ভালো হয়ে গেছে, যদিও চোরাই পথে মানুষ কিনছে, এই ওষুধ বিক্রি হয়েছে, কিনছে, কিন্তু এই ওষুধ পাবলিককে সরকার দেয় নাই। নানাভাবে সরকারের এই অবহেলা, অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, পরিকল্পনার অভাব, যার কারণে আমাদের বেকারিত্ব বাড়ছে, আপনার বাড়ছে, কোভিড বাড়ছে। কোভিড আমি মনে করি, আমি আপনার মাধ্যমে আমার দেশের জনগণের, এলাকার এবং সকল ভাইদেরকে আমি অনুরোধ করবো, ভাইদেরকে সবাইকে অনুরোধ করবো যে আপনারা এত অবহেলা করেন না, ড্যাম কেয়ার করেন না, আপনারা একটু সতর্ক হন। আগামী শীতে সেকেন্ড ওয়েভে ভয়াবহ পরিণতি হতে পারে। আমি এখনো বিশ্বাস করি প্রচুর মানুষের মধ্যে করোনা আছে, কারো ভিতরে করোনা ঢুকে আবার অটোমেটিকলি করোনা ভালো হয়ে যাচ্ছে। কিভাবে ভালো হচ্ছে? তার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে শরীরের, বয়স কম, তার ফিজিক্যাল ফিটনেস আছে। আর পরিশ্রমী যারা দিন মজুর, যারা সারাদিন হাঁটে, সারাদিন খাটে, এদেরকে করোনা এফেক্টেড করতে পারে না। করোনা কিন্তু ঢুকছে, আবার বের হয়েছে, আবার ঢুকছে, আবার বের হয়েছে, অর্থাৎ সে করোনাকে অ্যাবজর্ব করে ফেলছে। অ্যাবজর্ব করলেও বিশেষজ্ঞদের বক্তব্য হলো করোনা যদি একবার ঢুকে সেটা 2 বছর পর্যন্ত শরীরে কাজ করে। আমাদের অনেক লোক মনে করছে যে বাবা আমার করোনা হয়নি, আমার করোনা হবে না, হয়নি, হবে না, অথচ ওর মধ্যে হয়তো দ্বিতীয়বার 2বার করোনা ঢুকে গেছে, সে জানেই না যে তার মধ্যে করোনা এফেক্ট অলরেডি হয়ে গেছিল। তার রোগ প্রতিরোধ ক্ষমতা ফাইট করে অ্যান্টিবডি ফাইট করে করোনাকে প্রতিহত করছে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনার করোনা হয় নাই, আপনার করোনা আরেকবার হবে না। আপনাকে আপনার বডির শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ঠেকাই দিচ্ছে করোনা। কিন্তু প্লিজ 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 ভাইরা, আপনার সতর্ক হন, এই করোনার হাত থেকে বাঁচার জন্য আপনার ব্যবস্থা করুন। আমি মনে করি বর্তমানে বাংলাদেশে 5 কোটি মানুষের মধ্যে করোনা আছে। আমরা যে এখানে 5 জন কথা বলছি, আপনারা কি কেউ বলতে পারবেন আপনাদের কারো কাছে করোনা নাই? আমার কাছে নাই, হয়তো আমার কাছে করোনা আছে যেটা প্রকাশ হবে আরো 15 দিন পরে, 14 দিন পরে। আজকে আমি সুস্থ। আজকে দেখলাম কয়েকদিন আগে আমাদের একজন সাংবাদিক, যে ফটিকছড়ি চট্টগ্রামের, কি নাম ভুলে গেলাম, সাংবাদিক, তাকে আজকে আমি ফেসবুকে একটা ইউটিউবে দেখলাম যে বসে আছে, হাজবেন্ড ওয়াইফ দুইজনেই খাটের মধ্যে, 2 বিছানা 2 খাটে বসে আছে, কিন্তু করোনা মারাত্মক এফেক্টেড। ইউনিয়ন লিডার, মানে সাংবাদিক ইউনিয়ন লিডার এখন, বা সাংবাদিক সংগঠনের লিডার। এই অবস্থা কিন্তু আমি মনে করি আমাদের মধ্যে থাকতে পারে, যারা বাইরে সুস্থ মনে করছে তাদের মধ্যে থাকতে পারে,
এবং আমি এও বিলিভ করি অন্তত 5 কোটি লোকের মধ্যে করোনা আছে, 5 কোটি লোকের মধ্যে যারা বুঝতে পারছে না, যারা ধরতে পারছে না, যারা টেস্ট করছে না, তারা একসময় এফেক্টেড হয়ে যাবে। তো আমি আর দুই একটা এই টার্মে দুই একটা কথা বলে শেষ করব। আমার নবী নওয়াজ ভাই বলছিলেন যে ডিজিটাল, আজকে ডিজিটাল পদ্ধতি, ডিজিটাল সিস্টেম এই সরকারের অবদান। আমি বলবো না ভাই, এই সরকারের অবদান না, এই সরকারের অবদান না। ডিজিটাল একটা আন্তর্জাতিক বা বৈশ্বিক উন্নয়ন। আজকে আমরা যে পদ্ধতিতে কথা বলছি, যে পদ্ধতিতে স্কুলের ছাত্ররা পড়ালেখা করছে, যে পদ্ধতিতে ব্যবসা করছি, এটা কিন্তু আপনি আফ্রিকাতে যান, আফ্রিকা কিন্তু পৃথিবীতে সবচেয়ে একটা নাম করা পশ্চাদপদ অঞ্চল, মারামারি, কাটাকাটি, অনিয়ম, দুর্নীতি, নৈরাজ্যের একটা দেশ ছিল। সেখানে আপনি দেখবেন গিয়ে এই সিস্টেমে কথা বলছে। আমি কয়েকদিন আগে আফ্রিকাতে আমার এক বন্ধুর সাথে আপনার এই জুমে কথা বললাম, কয়েকজনের সাথে, ওর বন্ধু বান্ধব কয়েকজনের সাথে কথা বললাম। তো আফ্রিকাতে কি এটা নাই? আপনি উগান্ডা বলে আজকে আমরা মানুষকে হাস্যরস করে, মানুষ ফেসবুকে লেখে, দেখলাম যে উগান্ডার প্রেসিডেন্ট, উগান্ডার প্রধানমন্ত্রী, এটা সেটা লেখে। এটা দিয়ে কি বুঝা আমি কিন্তু জানি না, আমি ফেসবুকে একটু কাঁচা, কিন্তু পাবলিক দেখি যে উগান্ডার প্রেসিডেন্ট বলে সম্বোধন করে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, কি রে ভাই, তুমি উগান্ডার প্রধানমন্ত্রী বলতেছো কেন? বললো ভাই ডিজিটাল আইনে তো মামলা হয়ে যাবে, ডাইরেক্ট নাম লিখলে, প্রধানমন্ত্রীর নাম ডাইরেক্ট লিখলে তো ডিজিটাল আইনে মামলা হয়ে যাবে। সেই জন্য উগান্ডার প্রেসিডেন্টের কথা বলছি, উগান্ডার প্রধানমন্ত্রীর কথা বলছি। অতএব ভাই নওয়াজ ভাই, এই 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 ডিজিটাল বিষয়টা শুধু বাংলাদেশের না, উগান্ডাতেও আছে, এটা ইন্ডিয়াতেও আছে, এটা পাকিস্তানও আছে, এটা একেবারে পৃথিবীর পশ্চাদপদ আফগানিস্তানও আছে, সব জায়গায় আছে। অতএব এটার জন্য আলাদা কোনো কথা নাই। আপনাদের সরকার কিন্তু ইশতেহারে নির্বাচন আগে বলছিল মদিনার সনদে দেশ চালাবে। এখন কোন সদনে চালাচ্ছে আমি জানি না, যার কারণে আজকে কেন এই হুজুরেরা রাস্তা নামে চিল্লাচিল্লি করে ব্যানার, ফেস্টুন, মা জননীর ছবি টবি সব ভাঙিয়ে ফেলতেছে, কেটে ফেলতেছে, আল্লাহ মালুম, কোনো কিছু বুঝতেছি না। এন্ড এই সরকারের অবস্থা হচ্ছে কি, সরকারকে তেল মারলে এটা হয়ে যায় চেতনাজীবী সরকার দলের লোক, সরকারের বন্ধু, আর সরকারের বিরুদ্ধে দুটা কথা বললেই সে রাজাকার হয়ে যাচ্ছে। আপনি একটা কথা বলছেন খুব ভালো, মহেশপুর, ঝিনাইদহ, ওই সমস্ত এলাকায় একসময় ডাকাতি হতো, এখন ডাকাতি হয় না। অর্থাৎ এই সরকারের আমলে সরকার মানুষ শান্তিতে রাখছে, মানুষ ভালো আছে। আমি ছোটবেলা থেকে একটা গল্প শুনছিলাম, এক এলাকা না, মানে বিভিন্ন এলাকার ডাকাত, নাম করা ডাকাত, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাঁড়ায় গেছে, মেম্বার দাঁড়ায় গেছে। তো পাবলিক মিটিং করলো, বাবা এই ডাকাতির থেকে বাঁচতে হইলে এই ডাকাতকে যদি আমরা চেয়ারম্যান বানাই দিই, তাহলে এই বেটা চেয়ারম্যানগিরি করবে আর ঘরে ডাকাতি করবে না। এই ডাকাতকে যদি মেম্বার বানাই দিই, চোরকে যদি মেম্বার বানাই দিই, তো বেটা আর সিং চুরি করবে না, ঘরে সিং দিবে না, বরঞ্চ মেম্বারই করবে। শান্ত থাকুক, তাকে ভোটটা দিয়ে শান্ত রাখো। তো ডাকাতকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাই দিচ্ছে, চোরকে ভোট দিয়ে মেম্বার বানাই দিচ্ছে, ওই গ্রাম শান্তি, একদম শান্তিতে আছে। তো এখন আপনি যদি বলেন যে আপনার ওই ঝিনাইদহ ওইরকম শান্তি আছে, কারণ এই সরকার তো ডাকাত সরকার, দস্যু সরকার। এই সরকার তো সেই মানে বাম, সেই কি বলে ওইখানকার সেই দস্যুদেরকে তেল দিয়ে, উস্কানি দিয়া মানুষের ঘুম আরাম করে ফেলছিল বিএনপির আমলে, বিএনপি সরকারকে অস্থির রাখার জন্য। অন্যান্য সরকার যাতে শান্তিতে থাকতে না পারে, সেই বামপন্থীদেরকে কি বলে, এগুলা ওই যে কি বলে ভাই, বল সাহায্য করেন না, ওদেরকে কি বলে, সর্বহারা। এই সর্বহারাদেরকে আপনারা আওয়ামী লীগ প্রশ্রয় দিয়ে সেখানে ডাকাতি করাতেন। তো এখন পাবলিক ডাকাতের ভোট দিতে হয়নি, ডাকাত এমনি ভোট নিয়ে নিচ্ছে, যার কারণে আপনার এই শান্তি। আজকে দেখেন ক্যাসিনো সম্রাট জি কে শামীমেরা গ্রেপ্তার হওয়ার পর অনেক মিডিয়াতে আসছে এমপি মন্ত্রীটার সাথে জড়িত। তৎকালীন এই সরকারের মন্ত্রী মেনন 9 কোটি টাকা একটা ক্যাসিনোর থেকে 9 কোটি টাকা চাঁদাবাজি করেছে বলে তারাই স্বীকার করেছে। তাহলে আজকে এই ক্যাসিনো সম্রাট ধরা পড়ার পরে, ক্যাসিনোর এত কিছু ধরা পড়ার পরে কেন মন্ত্রী এমপিদের হিসাব নিচ্ছে না? মন্ত্রী এমপিদের আয়ের হিসাব কেন সরকার নিচ্ছে না? তাদেরকে কেন আজকে দুদুক তাদেরকে চেক তল্লাশি করছে না? ওই কি গোল্ডেন মনিরকে নিয়ে দলাদলি করতেছে। অতএব এগুলা দিয়ে আপনি এগুলা বললে এগুলা ঠিক হবে না। আপনি বলতেছেন যে আমরা যদি এইভাবে কথা বলতে থাকি বা আমাদের হিসাব যদি এইভাবে থাকে, আমরা জীবনে আর কখনোই ক্ষমতা আসবো না। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। আপনারা 21 বছর কিন্তু ক্ষমতা আসেন নাই, কিন্তু 21 বছর পরে আসছেন। আমাদের এখন 21 বছর ক্রস করে নাই, 15 বছর। আমরা 21 বছর পর্যন্ত অপেক্ষা করব, তারপরে দেখা যাবে
কি অবস্থা হয় প্রয়োজন হলে। অতএব আপনি যেটা বলছেন যে মানে বিদেশের সাংবাদিকরা বলছে কে কারা কারা ক্ষমতা আসতেছে, কারা কারা ক্ষমতা নিয়ে যাচ্ছে, আপনি বলছেন, আমি বলছি যার জন্য আমাদের নেতাকর্মীরা ঘরে ঘুমিয়েছে, ঘরে বসেছিল, ভোট করে নাই, মানে উপনির্বাচনে ভোট করে, এটা এটা ঠিক না। আজকে বাংলাদেশের জনগণ ভোট পছন্দ করে না, ভোটের নাম শুনলে হাসে। আমরা যদি বলি ভাই আসেন না ভোট দেন না, হাসে, বলে ভোটটা কি আমারটা দিতে পারবেন, দেওয়ার ব্যবস্থা করতে পারবেন? আপনি আসছেন আমার কাছে ভোট চাইতে, ভোটের ভোট যে দিতে পারবো সেটা নিশ্চয়তা করতে পারছেন না, আর আপনি ভোট চাইতে আসছেন, এটা বলে বরঞ্চ আমাদেরকে তিরস্কার করে। আর আওয়ামী লীগের যারা সিল মারত এক সময়, তারা আজকে কেন্দ্রে যাচ্ছে না। উপনির্বাচন গুলোতে কেন্দ্রে সিল যারা মারে, টিপ যারা মারে, তারাও যায় না, যেতে হয় না। এখন আওয়ামী লীগও যায় না, বিএনপিও যায় না, সাধারণ পাবলিক যায় না, গুন্ডা ভান্ডাও যায় না। তো সেখানে ওই ভোট দিয়ে দিচ্ছে ওখানকার সামান্য 4-5 জন কর্মকর্তা আছে, কর্মচারী আছে, বিডিপি হলুদ শাড়ি পরে কিছু মহিলা বসে থাকে, এরা ভোট দিয়ে দেয়। আর ওই যে পুলিশ আনসারের কিছু লোক আছে, তারা ভোট দিয়ে দেয়। এই হলো আজকে আমাদের। ওয়াদুদ ভাই জি ওয়াদুদ ভাই, আমার একটা শেষ প্রশ্ন, আচ্ছা, একটু সংক্ষিপ্ত করবো আমরা। আমি 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 আমার প্রশ্ন আমি হচ্ছে, আপনার প্রশ্নের আগে আপনার প্রশ্নের 1 মিনিটে একটা পয়েন্ট শেষ করব। আজকে 7 দিনে তেল চাল সহ 8টি নিত্যপণ্যের দাম বেড়েছে। 7 দিনে 8টি তেল, মানে এটা যুগান্তর 29 নভেম্বরের যুগান্তর নিউজ হচ্ছে, হেডলাইন হচ্ছে। তার আজকে মানুষের কি নাবিশ্বাস। আজকে আপনি নামকরণ পরিবর্তন করছেন, বাজারের মানুষের জিনিসের দ্রব্যমূল্য কিভাবে শিথিল রাখবেন, কোভিড কিভাবে ঠিক করবেন, তা না করে করতেছেন কি, পুরান ঢাকা একটা স্কুল ছিল জিয়াউর রহমানের নামে নাম, ওই স্কুলের থেকে সাইনবোর্ডটা ফালাই দিয়ে জিয়াউর রহমানের নামটা বাদ দিয়ে আরেকটা নাম বসালেন। আপনি হাজার হাজার কোটি টাকা খরচ করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টালেন। আপনি আছেন ওই তালে আপনারা, কিন্তু বাজারে যে 7টা দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, এ ব্যাপারে আপনাদের কোনো 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 ইয়ে নাই, কোনো ধরনের ইয়ে নাই। তো আমি আজকে এই প্রবাস দর্পণ বা রূপকদার এই অনুষ্ঠানে আজকে আমি বোধহয় 15 বার তো আসছি মনে হয়। তো আজকে আমি আমার এলাকার একটা ছোট্ট কথা বলে শেষ করবো। আমার এলাকার এই পর্যন্ত কোনো এলাকার কথা বলি নাই। এটা যদিও ইস্যুটা জাতীয় ইস্যু, এলাকাটার আঞ্চলিক হলো। আমার এলাকায় 4টা সশস্ত্র সংগঠন আছে, যারা একসময় শান্তি বাহিনী হিসেবে যাদের পরিচিত ছিল। এখন তারা কি, এখন তাদের নাম হলো জেএসএস সংস্কার, জেএসএস সংস্কার। জেএসএস এর প্রধান ছন্টু লালমা সরকারের প্রতিমন্ত্রী হিসেবে সরকারি সকল সুযোগ সুবিধা বহন করছে। অপরদিকে একদিকে তিনি সরকার আছে, অপরদিকে তার একটি বাহিনী তিনি লালন করছে, যে বাহিনী দিয়ে চাঁদাবাজি খুন খারাপি সব চলছে। এবং ওনার বিকল্প বিরুদ্ধে একটা দল বেড়েছে। আচ্ছা, এই যে সন্টু লালমার যে জেএসএস, এই জেএসএস এর জন্মটা কখন হয়েছে? শেখ সাহেবের আমল হয়েছে। ওই সরকারের ইচ্ছা হোক অনিচ্ছা হোক ব্যর্থতা হোক, শেখ সাহেব বলছিলেন একদিন। না, ওটা একদিন বলছিলাম এই অংশটুকু, বাকি অংশটুকু বলছি না। তো আমি আরেকটা যেটা বলছি যে এই জেএসএস ভেঙে 111 এর রূপকাররা একটা সংগঠন বানালো, জেএসএস সংস্কার। তো তারা বানালো 111। এরপরে আওয়ামী লীগ 96 সরকার আবার জেএসএস এর ছাত্র সংগঠন থেকে ফিসি মানে ছাত্র সংগঠন থেকে আপনার কি করলো, ইউপিডিএফ নামে একটা সংগঠনের জন্ম দিল, কঠিন অস্ত্রবাজ। এই ইউপিডিএফ একটা কঠিন অস্ত্রবাজ সংগঠন জন্ম দিল। এবার আসেন এই 2017 সালে এই সরকারের আমলে সর্বশেষ সংগঠন ইউপিডিএফ গণতন্ত্র। এই 4টি সংগঠনের জন্ম হইল আমার পাহাড়ে। এই 4টি সংগঠন যে কত মানুষ খুন করেছে, কত মানুষ গুম করেছে, যদি এগুলার মামলা হতো, বহু মামলা হতো। তারা শুধু যে সেখানে বাঙালিকে মারছে, বাঙালিকে নির্যাতন করছে তা না, নিরস্ত্র নিরপরাধ পাহাড়িদেরকে তারা মারছে। তারা পাহাড়ি এবং বাঙালি উভয়কে তারা মারছে, উভয় থেকে চাঁদা উড়াচ্ছে। তারা বছরে 400 কোটি টাকা চাঁদা উঠায়, কিন্তু সরকার নীরব, সরকারের প্রশাসন নীরব। তাদের অস্ত্র ঝনঝনানি বন্ধ হয় না, তাদের অস্ত্র উদ্ধার হয় না, তাদের অস্ত্র চলতে থাকে। 400 কোটি টাকার যদি চাঁদা উঠে আমার এই কোভিডের দেশে, আমার এই গরিবের দেশে, বেকারের দেশে, এই 400 কোটি টাকা তারা করে কি আয়েসি জীবন যাপন করে। কারা? ওই সশস্ত্র গ্রুপগুলো। কার থেকে উঠায়? আমার থেকে, জনগণ থেকে এবং পাহাড়ি জনগণ থেকে। যে পাহাড়ি মানুষটা
নিরীহটা। একটা মুরগি বাজারে আনে, সে মুরগি 10 টাকা দিতে হয়। এক বোঝা লাকড়ি আনে 20 টাকা দিতে হয়। লাকড়িটা আনে কে? পাহাড়ি আনে, নিরীহ পাহাড়ি। একটা নিরীহ পাহাড়ি জমি চাষ করে। আমি পাহাড়িকে 2 ভাগে ভাগ করছি, একটা হলো সশস্ত্র গ্রুপ আর হলো নিরস্ত্র গ্রুপ। ওই নিরস্ত্র গ্রুপটা থেকে প্রতি কানি জমিতে 1000 টাকা করে বছরে চাঁদা নিচ্ছে। একটা মোটরসাইকেল চলছে, মোটরসাইকেল স্লিপ আছে, স্লিপ টোকেন, ওই টোকেন দেখালে আপনি যেতে পারবেন, টোকেন না দেখালে যেতে পারবেন না। টোকেন মানে আপনি টাকা পেমেন্ট করেছেন, ফ্লাক্সি লোডের মতো, ফ্লাক্সি লোডের মতো আপনি চলতে পারবেন। টোকেন মানে ফ্লাক্সি লোড। তার আপনি যে বাস, ট্রাক, পণ্যবাহী গাড়ি, আপনার এই যে প্রাণ কোম্পানি মাল, আপনার এই যে গ্রামীণ ফোন, আপনি রবি টেলিফোন, টেলিটক, আপনার এই যে বিভিন্ন মোবাইল অপারেটর, এরও কিন্তু চাঁদা দিতে হয়। যার কারণে ওখানে একমাত্র গ্রামীণই বলছে যে আমরা কোনো চাঁদা দেবো না, যার জন্য সেখানে গ্রামীণটা ভালো চলছে না। যদিও গ্রামীণ একটা অ্যাড দেয়, মিথ্যা একটা অ্যাড দেয় যে পাহাড়ে জঙ্গলে গভীরে পর্যন্ত গ্রামীণ নেটওয়ার্ক পাওয়া যায়। কিন্তু এই চাঁদাবাজদের দুরাত্মে অত্যাচারে গ্রামীণ কিন্তু সেখান থেকে উঠে চলে আসছে, গ্রামীণ ফোন, গ্রামীণ মোবাইল। অতএব আমি বুঝাতে চাচ্ছি যে এই বর্তমান সরকারের আমলে এই 4টি সশস্ত্র গ্রুপ ওইখানকার নিরস্ত্র পাহাড়ি জনগণ এবং নিরস্ত্র বাঙালিদের উপরে চাঁদাবাজি, মুক্তিপণ, জুলুম, নির্যাতন, হত্যা এগুলা নিত্যদিন চালাচ্ছে। এগুলা বন্ধ হওয়া দরকার। এগুলোর দিকে সরকারের কোনো নজর নাই। সরকারের নজরটা কোথায়? টাকা উঠছে তো উঠছেই, মানব জমিন নিয়োগ করছে গতকালকে, টাকা উঠছে আর উঠছে বাংলাদেশে, সেদিকে সরকারের নজর। সরকারের নজর হলো প্রত্যেকটা প্রকল্পে অতিমাত্রায় টাকা ধরে সেখানে দুর্নীতি করা, সেদিকে নজর। পাহাড়ে যে মানুষ ঘুমাতে পারছে না, পাহাড়ে যে মানুষ ঘরে থাকতে পারছে না, পাহাড়ে যে চাঁদা দিয়ে থাকতে পারছে না, পাহাড়ে যে মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, মুক্তিপণা দেওয়া হচ্ছে, সেদিকে সরকারের কোনো নজর নাই। তারা দিন দিন এই সশস্ত্র গ্রুপগুলো বাড়াচ্ছে, চাঁদার অঙ্ক বাড়াচ্ছে। শান্তি বাহিনী থাকতে সন্টুলার মার্কে এক গ্রুপকে চাঁদা দিতাম, এক গ্রুপকে চাঁদা দিতে হতো। এখন আমরা 4 গ্রুপকে চাঁদা দিতে হয়। এমনকি ক্যান্টনমেন্টের ভিতরে যদি কোনো উন্নয়নমূলক কাজ হয়, রাস্তা হয়, ডিসি অফিসের বারান্দায় যদি, সামনে যদি কোনো একটা উন্নয়নমূলক কাজ হয়, ডিসি অফিসের ঘর হয়, সেই ডিসি অফিসের ঘরটার টাকা চাঁদাটাও কিন্তু তাদেরকে দিতে হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ডিসি অফিসের ঘর পুলিশের মানে ক্যাম্পের ভিতরে আপনি কাজ করলে সেটার টাকা কেমনে দিবেন? কেমনে নেই সেটা? আপনি ওই যে বাইরে হবেন, ওদের কাছে টেন্ডার লিস্ট থাকে, টেন্ডার লিস্ট অনুযায়ী টেন্ডার কে পাইছে, কে কাজ করে খবর থাকে। আপনি বাইরে হওয়ার পর আপনাকে সে ধরবে যে ভাই আপনি যে ওই যে পুলিশ এসপি অফিসের সামনে কাজ করতেছেন, আপনি যে পুলিশ লাইনে কাজ করতেছেন, ডিসি অফিসের সামনে কাজ করতেছেন, সেটা টাকা দিয়ে দেন। তো টাকা না দিলে তারা মেরে ফেলবে। এই অবস্থা থেকে পরিত্রাণ দরকার। এই সরকারের নজর দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান করছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আসলে আমাদের প্রোগ্রাম আমরা দীর্ঘ, আমরা একদিন পার্বত্য জেলা নিয়ে একটা প্রোগ্রাম করবো, ওই প্রোগ্রামে আশা করি আপনি থাকবেন। আমরা যোগাযোগ করতেছি পার্বত্য চট্টগ্রামের একজন সাংসদের সাথে, উনি থাকলে আপনাকে নিয়ে একটা পার্বত্য জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো। আমাদের অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আমি যাব আমাদের সাবেক সাংসদ নবীন নওয়াজ ভাইয়ের কাছে, যিনি যুবলীগের নবনির্বাচিত সভাপতি মণ্ডলীর সদস্য। নবীন নওয়াজ ভাই, যে কথাটা বললেন টাকা শুধু উঠছে, সরকার শুধু ওই দিকে তাকাচ্ছে, কি বলেন আপনি যেটা বললেন ওয়াদুদ ভাই? আমি ওই কথাটাই বলবো, টাকার কথায় আসছি। তার আগে দিয়ে যে কথাটি লেলিন ভাই এখানে বলেছেন যে আমাদের স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে, এছাড়া কোনো ওষুধপাতি মেনেও লাভ নাই। আমরা ওষুধপাতি খাচ্ছি, হ্যাঁ, স্বাস্থ্যবিধি মানার মধ্যে কিন্তু কিছু ওষুধ আছে, ভিটামিন জাতীয় খাবার, গরম কি কি দিতে হবে, এটা মোটামুটি কিন্তু সবাই বুঝে ফেলেছে। এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে আমার মনে হয়। আর সব থেকে বড় যে জিনিসটি, আমার লেলিন ভাই ডাক্তার মানুষ, আমি বলবো যে বাংলাদেশে যে ডাক্তাররা আছে ওরাও তো মানুষ, বাঙালি। এই ডাক্তারদের মধ্যেও কিন্তু মানুষ আছে, মানবিক যে বিষয়টি এটা নাই। আপনি দেখেন ডাক্তাররা, অনেক ডাক্তাররা কিভাবে সুখ্যাতি নিচ্ছে। আমি দেখেছি যে আমার একজন সেদিন এসে একজন বললো যে আমি ভারতে গেলাম, ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার যেভাবে আমার সাথে কথা বললো, কিছুক্ষণ কথা বলার পরে উনি যে সাহস দিল, উনি যে ব্যবহারটা করলো, ব্যবহারের কারণে আমার অর্ধেক রোগ চলে গেছে, আমি শারীরিকভাবে সুস্থ হয়ে গেছি। এটা লেলিন ভাই বলবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটি যদি না থাকে তাহলে সে সুস্থ হবে না। করোনা এমন একটা জায়গায় চলে এসেছে, এমন একটা কথা কিন্তু বারবার ভেসে আসছে, যদি কোনো মানুষ যদি বেশি ভয় পায় তাহলে সে আগে মারা যাবে। এই কথাটা কিন্তু চলে এসেছে। মানে ভয় বলতে যেটা বোঝাচ্ছি যে একজন রোগী যদি ডাক্তারের কাছে যায় তখন তার ভয় কেটে যেতে পারে,
একজন ডাক্তার তার ভয় কাটিয়ে দিতে পারে। তা না করে আমাদের দেশের ডাক্তাররা এত অমানবিক যে তারা পরীক্ষার মতো, টেস্টের মতো এমন কিছু কাজ করে যে কাজের মধ্য দিয়ে আমাদের রোগীরা, আমরা স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে এত ক্ষতিগ্রস্ত হই। গরিব মানুষ যারা জমি বিক্রি করে যারা টেস্ট করাচ্ছে, ছাগল গরু বিক্রি করে টেস্ট করাচ্ছে, সেই মানুষগুলো কিন্তু ওই চিন্তায় কিন্তু অসুস্থ হয়ে পড়ে। এই জায়গাটাতে আমাদের দেশের ডাক্তাররা মানবিক যদি না হয়, তাহলে আমরা এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে যে অনিয়ম আছে, যেটি অদূত ভাই বললেন, যে আসলে কিছু কিছু ডাক্তার মানে অতি উৎসাহী ডাক্তার দলের দোহাই দিয়ে রাজনীতি করে। আপনি জানেন যে বিদেশে প্রবাসী যারা, তারাও কিন্তু বলেছে অনেক কিন্তু বিদেশে যে রাজনীতি করে, এত বেশি রাজনীতি করে শেষ পর্যন্ত আমাদের প্রবাসীদের কিন্তু হয়রানির শিকার হতে হয়। এই বিষয়টি কিন্তু উঠে এসেছে। সেজন্য বলবো অতি উৎসাহী মানুষ কিন্তু সব জায়গায় আছে, ডাক্তারদের মধ্যে আছে, মানবিক বিষয়টি তাদের মধ্যে কাজ করে না। কাজ করে ডাক্তারি পেশায় বহু টাকা কামাই করে মানুষের রক্ত চুষে নিয়ে প্রচুর টাকার মালিক হয়ে যখন নিজের সন্তান নষ্ট হয়ে যায়, তখন দেখা গেল খুব পরেশগার, খুব মানে মানবিকতার শীর্ষে, তখন আর সুযোগ থাকে না। উনি এজ এ ডাক্তার হিসেবে একজন রাক্ষস, রক্ত শোষক, এরকম কথাই কিন্তু অনেকে আখ্যায়িত হয়। ঠিক তেমনি ভাবে ডাক্তারদের উদাহরণ দিয়ে আমি বুঝালাম, নেতাদের মধ্যেও কিন্তু এরকম আছে। আমরা বাংলাদেশে যারা রাজনীতি করি আমরা জানি, চিনি, অদূত ভাইয়ের দলের লোকদের চেনে, আমি আমার দলের লোকদের চিনি। এই ধরনের লোকগুলো কিন্তু এখন বেরিয়ে আসতেছে আস্তে আস্তে, ডে বাই ডে। আমরা জানি সেই সম্রাটদের কথা, সম্রাটরা আরো বড় হতে চেয়েছিল, ঢাকা শহর কেন বাংলাদেশের রাজা হতে চেয়েছিল। তারপরে এরকম অনেক ফরিদপুরের ঘটনা তো দেখেছি, যে অনেক টাকার মালিক হবে, এক একজনের ঘাড়ে ভর করে। একজন ছাত্রলীগের নেতা দেখেন আওয়ামী লীগের ভাবমূর্তি শেষ করে দিয়েছে, অদূত ভাইকে বলার সুযোগটা করে দিয়েছে। ওদের মতো এরকম লোভী মানুষগুলো যদি আওয়ামী লীগে না থাকতো, তাহলে আজকে অদূত ভাই এত কথা বলতে পারতো না। তাহলে আমাদেরকে এখন থেকে সাবধান হতে হবে। আমি অদূত ভাইকে ধন্যবাদ জানাই যে অদূত ভাই সহ বিএনপির নেতৃবৃন্দ এরকম টক শোতে, মিডিয়াতে, এমনকি পত্রিকায় বক্তব্য দেওয়ার কারণে সরকার কিন্তু রাতে ঘুমায়ও নেই অনেকদিন। অনেক ডাক্তার, অনেক সরকারের অনেক নীতি নির্ধারকরা আর ঘুমায় নাই বলেই কিন্তু এই যে সংখ্যাটা বাংলাদেশে, ভাইরা আসলে কিন্তু চেয়েছিলেন সরকার করে যাক, কিন্তু অদূত ভাইরা তো হেল্প করেছে, সাহায্য করেছে। একটা কোন জায়গাটা এ বারবার ভুল ধরেছে, এই যে মনে করেন যে সাবরিন, তারপরে হচ্ছে শাহেদ, এদের ব্যাপারে তুলে আনার কারণে, সমালোচনা করার কারণে, সরকারের সমালোচনা করতে যে বলেছে কথাগুলো, যে কারণে সরকারের কিন্তু কানে পানি গিয়েছে। সরকারের যারা নীতি নির্ধারক আছে তারা কিন্তু ঘুমাতে পারেনি, তারা কিন্তু সব জায়গায় সাবধানতার সাথে চলেছে। সেই কারণে আমি মনে করি করোনার প্রথম ঢেউ শেষ হচ্ছে, দ্বিতীয় ঢেউ আমরা যাচ্ছি। তো প্রথম ঢেউ শেষের দিকে আমরা মনে করি আমরা ভালো একটা জায়গায় আছি। কিন্তু আজকে আমি যে কথাটি বলবো, অদূত ভাই অনেক সমালোচনা করে, অদূত ভাই কিন্তু অনেক মানে কি বলবো, আমি খুব খারাপ কথা বলবো না, হিংস্র বলবো না, হ্যাঁ, অদূত ভাইকে ভয় পায় অনেকে। আমি আওয়ামী লীগের অনেক নেতা শুনেছি যে অদূত ভাইয়ের সাথে কথা বলা যায় না, কিন্তু আমি কেন জানি ভাগ্যবান যে আমার ভাগ্যটা বোধহয় ভালো, যে অদূত ভাইয়ের সাথে যখনই কথা বলি অদূত ভাইয়ের কাছে আমি হিংস্র কোনো আচরণ পাই। আমি দেখেছি আজকে যৌক্তিক কয়েকটা কথা বলেছেন যে এই করোনার সময় ইন্টারাপ্ট করছি, আমি কি আসলে খুব আক্রমণাত্মক কিছু বলে ফেলি? আই ডোন্ট নো, এটা রূপকদার কাছে শুনবেন। ঘটনার প্রবাহ তুলে ধরি, আর কিছু না। ঘটনাটা তো হয়তো একটু কাটক্ষেত্র ভাবে তুলে ধরি। আপনি অনেকের থেকে অনেক আক্রমণ তো। আর আজকে আপনি যেটি বললেন একটু আগে চমৎকার ভাবে বলেছেন যে একটা মানুষের কিভাবে মেনে চলতে হবে। আমাদের এই 5 কোটি মানুষের ভিতরে করোনা আছে, এই যে ভয়টা দেখিয়ে দিয়েছেন, এটা দরকার আছে। কিন্তু আপনি হ্যাঁ সরকারের সমালোচনা করবেন, ভুল থাকলে ভুল করতেই পারে, সমালোচনা করবেন, কিন্তু এই যে কথাটি বলেছেন আমি কিন্তু আটকে গেলাম। কেন আটকে গেলাম? আমি তো অনেকের সাথে হাত মিলিয়ে আসছি, এখন কিন্তু হাতটি আমি আমার মুখে দিতে চাচ্ছি না। আমি একটু পরে সামান্য দিয়ে ধুয়ে তারপরে, কারণ আমি টেবিলে হাত দিয়ে রেখেছি, আমার এই টেবিলে অনেক লোক আসছিল। বাট এই যে আছে বললেন 5 কোটি, এই কথাটা পজিটিভ একটি কথা বলবো আমি। এটা সমালোচনা আমি আপনাকে পার্সোনালি একটু অনুরোধ করব, আপাতত আমরা পলিটিক্স যারা করি তারা সবাই কিন্তু হ্যান্ডশেক করি, এটা আমাদের প্রধান কাজ। আপাতত কর্মীদের কাছে চাইবেন যে হ্যান্ডশেকটা করা যাবে না, এই জাস্ট এইভাবে। এটা এইভাবে কোনোভাবে করা যাবে না, অথবা আপনারা এখানে লাগাতে পারেন কথার কথা, কিন্তু একেবারে
নবীনওয়াজ ভাই, আপনি যে কথাটা বললেন, ওয়াদুদ ভাই যে কথাটা বললেন, যে ওই যে ওয়াদুদ ভাই যে কথাবার্তাগুলো বলে টক শো গুলাতে, বাংলাদেশে বর্তমান যে টক শোতে আপনার ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আমরা যাকে চার ছক্কা বলি, ওইটা কিন্তু ওয়াদুদ ভাই মারে। ওয়াদুদ ভাই কিন্তু ব্যাটসম্যান হিসেবে কিন্তু চার ছক্কা ভালো মারে। এই কারণে অনেক বোলাররা কিন্তু ভয় পায়, এই কারণে ওয়াদুদ ভাইয়ের সাথে আসতে চান না। বলেন। আমি তো ভাবছিলাম না আমি আর আসবো না, যেহেতু আমি হিংসাত্মক, আমি আর আসবো না। ভাই শোনেন, আমি রূপকদাকে ধন্যবাদ দিই, রূপকদাকে তো আপনি ঢাকাতে আমার নিয়ে আসছেন, আমি কিন্তু ছিলাম না, আমি তালিকায় নাই। আশ্বস্ত হয়েছি আসবো। না শোনেন, আমি বলি তালিকায় কিন্তু আমি নাই, আমি কিন্তু তালিকার লোক না। আমাকে কিন্তু রূপকদা মাঝখানে হঠাৎ করে আপনাদের শুরু করার পরে আমার বোধহয় নক করছে, কেন ওই যে আপনার এমপি মহোদয় চলে যাবেন সেই কারণে। বাট আমি আসছি, আমি কিন্তু খুশি। আর বরং আপনার কাছে অনেক কিছু শেখার আছে ভাই। বলে এই যে আপনি এত সুন্দর রসিক মানুষ, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার যে একটা ল্যাব তৈরি করেন, মাঝে মাঝে চেঞ্জ করেন, ভাই আমি তো শিখি কিছু জানি তো। দেখেন না আমার এই সে গদবাদা অবস্থা, আমি ওই রকম হয়তো আধুনিক ডে বাই ডে আপনার যে ল্যাব গুলো আপনি চেঞ্জ করেন, যেমন আজকে যেটা আছে আগামীকাল হয়তো আরেকটা করবেন, আরেকদিন আরেকটা করবেন, ভালো জিনিস তো। আমার কথা হলো যে আমরা অভিজ্ঞতা নেই আপনার কাছ থেকে পজিটিভ কথা যেটি বললেন আপনি, একজন বয়স্ক মানুষকে কি করা উচিত, তারপরে আমরা এই 5 কোটি মানুষের মধ্যে হয়তো করোনা আছে, এগুলো তো শিক্ষণীয় বিষয়, ভালো দিক। তা আপনি যে ভালো দিক বলেন না তা বলি না, আমি বলছি যেটা আগে বলেছি যে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, অতিরিক্ত বলে ফেললে এটি কিন্তু মানুষের মনে দাগ কাটে, মানুষ কিন্তু প্রশ্নবিদ্ধ জায়গাটি চলে যায়, আমি সেই কথা বলেছি। আমি আরেকটি কথা বলবো যে আপনি বলেছেন চমৎকার যে মানুষের যে জীবন ধারণ যে ক্ষমতা, বিশেষ করে মানুষের যে আয় রোজগারের যে অবস্থা, আপনি খুব চমৎকার বলেছেন এটিও, যে আসলে মানুষের আয় কমে যাওয়ার কারণে মানুষ ঢাকা শহর থেকে গ্রামে চলে গেছে, অনেকের পেশা পরিবর্তন হয়ে গেছে। যে মানুষটি এখানে দোকানদারি করতো সে কিন্তু গ্রামে চলে যেয়ে সে জমি কিছু টাকা দিয়ে সে জমি বন্ধক নিয়ে চাষ করার জন্য চেষ্টা করতেছে, মাছের চাষ করার চেষ্টা করতেছে। এই যে পরিবর্তন, আর বিল্ডিং থেকে চলে গেছে টিনের ঘরে, বলে যাচ্ছে না কিন্তু বিল্ডিং এ যে আমি টিনের ঘরে যাচ্ছি, বলছে আমি অমুক এলাকায় যাচ্ছি, কিন্তু তার মনের যে কষ্ট, তার মনের যে ভিতরের যে যন্ত্রণাটা, অর্থনৈতিক ভাবে সে কি অবস্থায় গেছে। আসলে করোনার মতো এরকম মহামারীর কারণে এটি হয়েছে। আর আমরা সৌভাগ্যবান যে বাংলাদেশি যে অন্ততপক্ষে করোনাকে মোকাবেলা করে এখনো এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু ব্যক্তিগতভাবে হ্যাঁ বলতে পারেন অনেক ভুল আছে, সরকার চালালে অনেক কাজ করলে ভুল হবে, এটা আপনি নিজেও জানেন। আপনি আপনার নেতাকর্মীদের চালান, আপনি 100 জন লোককে চালাতে গেলে দেখবেন সবার কাছে আপনি অবশ্যই প্রশংসিত হবেন না, 2-4-5 জন থাকবে যে অমুককে পছন্দ করে। আসলে সমস্যাটা তো আপনার জন্য না, সমস্যা হচ্ছে আপনি কালকে বসে যার সাথে কথা বললেন ওর শত্রু যে সে আপনাকে কিন্তু মন্দ বলতেছে। কারণটা হলো আপনি ওর সাথে কথা বলছেন, হয়তো মনে করছে যে আপনি বোধহয় ওর বিপরীতে যে কথাগুলো সব শুনছেন, আপনি ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, সেজন্য বলতে পারে যে উনি কান কথা শুনে, উনি আসলে আমি যেটা বলে আসলাম উনি শুনলেন না, ওরে বসে প্রশ্রয় দিল, কালকে দেখলাম ওরে নিয়ে সে ফল খেলো, আমার সেদিন বিস্কিট দিল। মানে এই যে অবস্থাটা, এটার কারণে কিন্তু সমস্যাগুলো বেশি হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আন্তরিকতার কোনো ঘাটতি নাই, উনি চালানোর চেষ্টা করতেছে। আসলে আমাদের দলের মধ্যে, সরকারের মধ্যে, আমি বলবো মন্ত্রী মহোদয় অথবা এমপি মহোদয়দের মধ্যে কারোর ভুলের কারণে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে উনি অনেক সমালোচিত হচ্ছেন। তবে এটা ঠিক, যদি করোনাটা যদি না আসতো মধুদ ভাই, আপনারা অনেক কিছু দেখতে পারতেন, তাতে আপনাদের লাভ হইতো কি জানেন? আপনাদের ভিতরে কিন্তু দস্যু আছে, আওয়ামী লীগের যদি 5 জন দস্যু যদি ধরে ফেলতো, আপনিও মনে মনে বলতেন যে আমাদের এই দস্যুরা ধরে না কেন। মাননীয় প্রধানমন্ত্রী ওই দস্যুরা ধরে আপনাকেও কিন্তু খুশি করতো, উনি কিন্তু ওই উদ্দেশ্য নিয়ে এগোচ্ছেন। আমার কাছে মনে হয় যদি আপনারা একটু অপেক্ষা করেন আর এর মধ্যে আপনারা গুছিয়ে নিতে পারেন যে হ্যাঁ অসুবিধা কোথায়, উনি তো বলেছিলেন যে মন্ত্রী পরিষদে আপনাদেরকেও দেব, 2-4 জন 5 জন দিয়ে চালাই না দেশটা এগিয়ে নিয়ে যাই, এই মানসিকতা কতজনের আছে বলেন? উনি তো ছাড় দিয়ে চেয়েছেন, কিন্তু সে জায়গাটিতে হয়তো আপনাদের সরকারের আপনাদের দলের পক্ষ থেকে সেই ধরনের সিদ্ধান্ত নিতে পারেনি। আমি বলছি কোনটা, যে ভালো ব্যবহার থেকে ভালো ব্যবহার শেখা যায় অদূত ভাই, খারাপ ব্যবহার থেকেও কিন্তু খারাপ ব্যবহার শেখা যায়। আপনি দেখেন যে এই 2 জন মহিলা, আমাদের একজন আপনাদের একজন, 2 জন বেফাস কথা বলার কারণে আমরা দেখলাম যে একজন চ্যানেলের একজন ব্যক্তি সেটিকে ভাইরাল করানোর চেষ্টা করলো, ভিউ বেশি করে বহু টাকা কামাই করলো।
কিন্তু চরিত্র হনন করে দিল। সে জায়গাটিতে আমরা যাতে ওই জায়গাটিতে না যাই। আপনি বলছেন আমাকে রূপকদাকে যে রূপকদা সেটা যাতে বন্ধ করে দেন, দিবেন, ঠিক আছে, কিন্তু আমিও চিন্তা করতে হবে আমি এই ধরনের কথা বলবো কিনা, অথবা দরকার হলে আমি বলবো সরি আমার একটু সমস্যা আছে আমি চলে গেলাম, আমি অন্য একটা কজ দিয়ে চলে যেতে পারি, হতে পারে। কিন্তু এই যে পরিবেশটি সৃষ্টি করা হলো, রাজনীতি মানে এরকম, রাজনীতিবিদরাই খারাপ, এই যে খারাপ জিনিসটি যারা রাজনীতি করে না তাদের মধ্যে আমরা ছড়িয়ে দিলাম, এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা যারা মানুষ এই সমাজের মধ্যে, সত্যি কথা বলতে ভাই আপনি দেখেন আজকে একজন আওয়ামী লীগ করি, আমি হয়তো আওয়ামী লীগের নেতা আমার এলাকার, আমি আমার এলাকার মানুষগুলোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, তাহলে আমি আমার আওয়ামী লীগের লোকটাকে বেশি প্রাধান্য দেবো বিএনপির লোকটাকে দেখিয়ে, জামাতের লোকটাকে দেখিয়ে, তখন কিন্তু সবার চোখে পড়বে। সেজন্য আমি যতটুকু জানি, আপনি একটা কথা বলেছেন যে সরকারের আওয়ামী লীগের সব নেতা কর্মীরা পাচ্ছে। আমার মহেশপুর উপজেলায় 12টা ইউনিয়ন আছে, 12টা ইউনিয়নের ভিতরে 2 জন জামাতের চেয়ারম্যান আছে। আমি ভাই সত্যি কথা বলতে, এই যে সেলাই মেশিন পাওয়া যায় তার জন্য নাম দিছিলাম মহিলা অফিসারের কাছে, যিনি উপজেলা অফিসার আছেন ওনার কাছে নাম দিছিলাম, আবার এই বয়স্ক ভাতার জন্য নাম দিছিলাম। কিন্তু জামাতের সেই নেতা যখন খোঁজ নিয়ে দেখছে, তার তো বাড়ির কাছে, সে দেখছে যে আওয়ামী লীগের পরিবারে, উনি কিন্তু টেকনিক্যালি ওনাকে অনুরোধ করে ওইটা সরাই দিল, আমাকে বুঝিয়ে বললো স্যার ওনার যে তালিকা বড় বহর সেই জন্য আমি পারি নাই, দেখি আগামীতে এটা চেষ্টা করব। তার মানে দেখেন জামাতের একজন চেয়ারম্যান উনি কিন্তু তার লোকদেরকে ঠিকই দিয়ে যাচ্ছে, বিএনপির চেয়ারম্যান যিনি হচ্ছেন ঠিকই দিয়ে যাচ্ছে। এই যে একটা আকর্ষণ, এই আকর্ষণটা যদি আমরা জনগণকে বুঝাতে পারি, আমাদের নেতাকর্মীদের বুঝাতে পারি যে ঠিক আছে আগামী যে চেয়ারম্যান ইলেকশন আছে সেই ইলেকশনে আমরা প্রার্থী দিচ্ছি, সেই প্রার্থীকে পাশ করাতে পারলে তোমরা এই ধরনের সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবা, তাহলে আমার মনে হয় তারা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে। আমরা সরকার পরিবর্তন যে কোনো সময় হয়ে যাবে, ওই পিছনের দরজাতে আসবে, এই কথাগুলো না বলে আমরা যদি আগাতে পারি জনগণকে বুঝিয়ে, নেতাকর্মীদের বুঝিয়ে, তাহলে আমার কাছে কেন জানি মনে হয় আগামী যে নির্বাচনমুখী জনগণকে করার যে আমাদের চিন্তা চেতনা আমরা বলে থাকি বেশি, কিন্তু আমরা করি কম। আমরা এই কাজটি করতে পারি, কিন্তু করে আমার মনে হয় এই সরকার যেভাবে আছে, সরকার যে উন্নয়নের কাজগুলো করে যাচ্ছে, বিশেষ করে মেগা প্রজেক্ট যেগুলো আছে, আপনি দেখেন পদ্মা সেতুর উপর দিয়ে আপনারও যাওয়া লাগবে, ভেঙে পড়বে না। যদিও আপনার ম্যাডাম হয়তো বলে ফেলেছেন, উনি আবেগে বলুক বা কেউ শিখিয়ে দিয়েছে, আমাদের অনেক নেতারা শিখিয়ে দেন বিধায় উনি আবেগে অনেক কথা বলে ফেলেছেন। উনি বয়সে আসলে তো এমন একটা বয়স হয়ে গেছে, প্রত্যেকেই কিন্তু আমরা বৃদ্ধ হব, সেই বৃদ্ধ বয়সে কিন্তু অনেক কথা অনেকে শিখিয়ে দিয়ে বলে ফেলতে পারি, সেটা আর একটু বাড়িয়ে বলতে পারি, যেহেতু সরকারকে সমালোচনা করা লাগবে। আমরা সেই জায়গাগুলোতে যদি এক্সেস না করি, অতিরিক্ত না করি, মানুষের শ্রদ্ধা ভক্তি বেড়ে আসবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা আমাদের সমালোচনা করবো, আত্মসমালোচনা করব। আর যে কথাটি আপনি বলেছেন আপনার এলাকায় সন্তু লার্মা, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 96 ক্ষমা চাচ্ছি। জি 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 লেনিন ভাই একটু যেতে হবে, যুক্ত হতে হবে 11টায়, আমি একটু ক্ষমা চাচ্ছি, শেষ করে দিচ্ছি। আমার মনে হয় যে আমার এলাকায় যেটি হয়েছে, আপনি বললেন যে আওয়ামী লীগ করেছে, না, আপনি তরিকুল ইসলাম সাহেবকে চেনেন, আপনাদের নেতা ছিল, জাতীয় নেতা মশিউর রহমান সাহেব ছিলেন, দুটো গ্রুপ পুষত। আমার মনে আছে যে দুটো গ্রুপের নাম আমি লিখে রাখছি, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি আর একটা আছে হক গ্রুপ, দুই গ্রুপ পুষে এই 2 গ্রুপ দিয়ে কিন্তু চাঁদাবাজি করত। এটা অত্যন্ত দুঃখজনক, নির্বাচনের সময় ভয় ভীতি দেখিয়ে নির্বাচন করত, এই জন্য তাদেরকে পোষা হতো, সেই জন্য তাদেরকে নিবারণ করেনি। আমার সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরে এটাকে নিবারণ করার জন্য বিশেষজ্ঞ দিয়ে, বিভিন্ন বুদ্ধিজীবীদের দিয়ে আলোচনা গবেষণা করে, চিন্তা ভাবনা করে তাদেরকে আত্মসমর্পণের জায়গাটিতে এনে এটি কিন্তু নিবারণ করে ফেলেছে। এমনকি চট্টগ্রামে যেটি করেছে এটা আপনি নিজেই জানেন, অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে সন্তু লার্মা সাহেবকে নিবারণ করে অনেকটা ঠান্ডা করেছে। আগে কিন্তু এর চেয়েও খারাপ অবস্থা ছিল। সেজন্যই বলবো ভালো কাজ করার জন্য উদ্যোগ নিলে এটি জাতি জেনে যায়, সমাজ জেনে যায়। একটি কথা আমরা বলি না, চাঁদ উঠলে দেখা যাবেই। তো সেই জন্য সরকার কাজগুলো করেছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা ফিরে এসেছে। সেই জন্য আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এগিয়ে যেতে চান, সেভাবে আপনিও চান, আমিও চাই। কেন চাই? আমি যেমন দস্যু বন্ধ করতে চাই, আমার দলের মধ্যে ভাবমূর্তি বাড়বে, আমিও টিকে থাকতে পারবো, আবার আপনিও কিন্তু চান ঠিক এইভাবে চলে একজন ব্যক্তি দরকার, মানুষ দরকার। সেই মানুষটি বাংলাদেশে বঙ্গবন্ধু ছিলেন, উনি চলে গেছেন, যে কোনো কারণে সেই কথা বলবো না। আমার মনে হয় ধন্যবাদ নবীনওয়াজ ভাই, ধন্যবাদ জানাচ্ছি।
তার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারি। আমরা চলেন সবাই মিলে সম্মিলিতভাবে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করে বাংলাদেশকে দস্যুমুক্ত এই সন্তুল আমাদের এই 4 গ্রুপ লোভী গোষ্ঠীদেরকে দমন করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাই। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, খোদা হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে অতিথি প্যানেলে। আজকে একটা সুন্দর আলোচনা হয়েছে। আমরা চাই টক শো গুলা যদি এইভাবে হয়, যে নিয়মতান্ত্রিক গঠনতান্ত্রিক যদি সমালোচনা হয়, তাতে করে আমাদের জনগণ এবং আমাদের সরকার অনেক কিছু এখান থেকে তথ্য পেয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকালকে অনুষ্ঠান থেকে আমন্ত্রণ, আমাদের অনুষ্ঠান শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।